আচ্ছা, আমরা পড়বো আজকে কার্বনিল কম্পাউন্ডস। কার্বনিল কম্পাউন্ডস এর মধ্যে আমরা জানি যে কার্বনিল কম্পাউন্ডের মধ্যে কারা কারা পড়ে, অ্যালডিহাইড আর কিটোন। তো যে সকল অর্গানিক কম্পাউন্ডে কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন এই ধরনের ফাংশনাল গ্রুপস থাকে, অর্থাৎ কার্বনিল ফাংশনাল গ্রুপ থাকে, সেগুলোকে আমরা জানি যে কার্বনিল কম্পাউন্ড বলে। এই কার্বনিল কম্পাউন্ডের জেনারেল স্ট্রাকচার হচ্ছে এটা, যেখানে এখানে দেখো এক পাশে R1 এক পাশে R2, দুটাই যদি R1 R2 দুটাই যদি অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ হয় দেন সেটা আমাদের কিটোন। আর দুটার মধ্যে যে কোনো একটা যদি হাইড্রোজেন হয়, বা দুটাই হাইড্রোজেন হতে পারে, বা যে কোনো একটা হাইড্রোজেন যদি হয় আর অন্যটা অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো অ্যালডিহাইড। সেখানে কিছু আমাদের খুবই জেনারেল কিছু অ্যালডিহাইড কিটোনের নেম দেওয়া আছে যেগুলো আমাদের লাগবে। অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোন, অ্যারোমেটিক বলতেই বুঝতে পারছি আমরা, সেখানে অ্যারোমেটিক রিং আছে যার কারণে বলছি অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন। এখানে দেখো আমাদের অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ কি, CHO, C ডাবল বন্ড OH, তার সাথে আমাদের আছে অ্যাটাচড একটা অ্যারোমেটিক রিং, বেনজিন রিং, এটার নাম বেনজালডিহাইড। এই কম্পাউন্ডটার নাম কি, এটা একটা কিটোন, দুপাশে দুটো অ্যালকাইল গ্রুপ আছে কার্বনেটের, এটার নাম অ্যাসিটোন। এখন এই অ্যাসিটোনের দুই পাশের দুইটা অ্যালকাইল গ্রুপের মধ্যে একটা অ্যালকাইল গ্রুপ সরাই যদি আমরা একটা বেনজিন রিং নিয়ে আসি, তখন অ্যাসিটোন থেকে অ্যাসিটোন না বলে তখন আমরা বলবো অ্যাসিটোফ্যানন। আবার দুই পাশে দুটাই যদি বেনজিন রিং থাকে তখন সেটাকে বলা হয় বেনজোফ্যানন। এই গেল আমাদের খুবই জেনারেল তিনটা অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোন আমরা কিভাবে প্রিপেয়ার করব? গত ক্লাসে আমরা পড়েছিলাম যে অ্যালকোহলের অক্সিডেশনের মাধ্যমে তৈরি হবে কার্বনিল কম্পাউন্ডস, কার্বনিল কম্পাউন্ডের অক্সিডেশনের মাধ্যমে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। আবার রিডাকশন করলে আমাদের উল্টা জিনিসটা ঘটবে। তো 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পাবো অ্যালডিহাইড অক্সিডেশনের মাধ্যমে, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে পাবো আমরা কিটোন। আবার গত ক্লাসে আমরা পড়েছিলাম ডিহাইড্রোজেনেশন, ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহল, যেখানেও আমরা দেখেছিলাম যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয়েছিল অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন তৈরি হয়েছিল। দেন আমাদের অ্যালকাইন থেকে অ্যালকাইনের হাইড্রেশন। সো অ্যালকাইনের হাইড্রেশন মানে আমরা কি জানি, ওয়াটার অ্যাডিশন। ওয়াটার অ্যাডিশন হবে মার্কিউরিক সালফেট এবং সালফিউরিক অ্যাসিড, এই দুটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। ওয়াটার অ্যাডিশন হবে মার্কোনিকভ রুল ফলো করে। মার্কোনিকভ রুল অনুযায়ী আমরা জানি যে হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে। সো হাইড্রোজেন এখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় যুক্ত হবে, 1 নম্বর কার্বনে। আর হাইড্রোক্সিল যুক্ত হবে কোথায়, 2 নম্বর কার্বনে গিয়ে। সো প্রান্তের কার্বনে যে যুক্ত হচ্ছে হাইড্রোজেন, তারপরে যেখানে যেখানে হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হচ্ছে হাইড্রোজেন, অন্যটাতে যুক্ত হচ্ছে হাইড্রোক্সিল। এই ধরনের আমরা একটা কম্পাউন্ড পাচ্ছি যেখানে হাইড্রোক্সিল গ্রুপ আছে, আবার একটা অ্যালকিন গ্রুপও আছে, অর্থাৎ ইন এবং অল দুইটাই থাকার কারণে এটাকে বলা হয় ইনল। ইনলের রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা পাচ্ছি কিটোন, যেখানে কি হচ্ছে, এই ডাবল বন্ডটা চলে যাচ্ছে এই পজিশনে এবং এই হাইড্রোজেনটা চলে আসতেছে এই কার্বনের সাথে, তখন আমরা পেয়ে যাচ্ছি একটা কিটোন। ঠিক আছে, তো এই জায়গায় এই পদ্ধতিতে আমরা অধিকাংশ সময় কিটোন পেয়ে থাকি। অ্যালডিহাইড আমরা তখনই পাবো যদি আমাদের এই আর এর জায়গায় কি হতো, হাইড্রোজেন থাকতো, সেক্ষেত্রে আমরা অ্যালডিহাইড পেতাম। ঠিক আছে, আর এর জায়গায় যদি হাইড্রোজেন থাকতো, আর এর জায়গায় হাইড্রোজেন থাকলে কি হইতো, এটা কি নাম, তখন অ্যালডিহাইড হতো ম্যাম ইথানল। আচ্ছা এখানে তাহলে ম্যাম ইথাইন ইথাইন অথবা ইথানের অ্যাসিটাইলিন, ইথাইন অথবা অ্যাসিটাইলিন। ঠিক আছে, ওখান থেকে তোমার অ্যালডিহাইড হতো, আর অন্য যে কোনো অ্যালকাইন থেকে তৈরি হবে তোমার কিটোন। ওজোনালাইসিস অফ অ্যালকিন, এখানে এটা আমি বোর্ডে অনেকক্ষণ ধরে পড়িয়েছি তোমাদেরকে। অ্যালকিনের সাথে ওজনের রিয়েকশনের ফলে ওজোনাইড গঠন হবে। ওজোনাইড কি হবে, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ডটা থাকবে না, আর দুইটা কার্বনে তাহলে দুইটা হাত কই যাবে, দুইটা হাতই যাবে অক্সিজেনের সাথে, একই অক্সিজেনের সাথে দুইটা হাত যাবে, দুইটা আলাদা অক্সিজেনের সাথে দুইটা হাত যাবে। দেন তুমি যখন জিঙ্ক ডাস্টের প্রেজেন্সে হাইড্রোলাইসিস করবা, হাইড্রোলাইসিস অর্থ হচ্ছে ওয়াটারের প্রেজেন্সে একটা কম্পাউন্ড ব্রেক হয়ে যাবে। এটা জিঙ্ক ডাস্টের প্রেজেন্সে যখন করবা তখন কি হবে, সমানভাবে দেখো মাঝখানে যে অক্সিজেনটা আছে এটাকে বাদ রেখে বা দুই পাশ দিয়ে সমান ভাগে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গিয়ে আমাদের এই ধরনের অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হবে। অ্যালডিহাইড কখন, R1 বা R2 এর মধ্যে যে কোনো একটা যদি হাইড্রোজেন হতো তাহলে আমরা অ্যালডিহাইড পেতাম, আর যদি দুটাই অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ হয় তখন আমরা কিটোন পাবো। হ্যাঁ, তো হচ্ছে এখানে
আমি কোন অ্যালডিহাইড বা কিটোন পেতে চাচ্ছি সেটার উপর বেস করে আমাকে অ্যালকিনটা সিলেক্ট করতে হবে, তাই না? আমি যদি বলি যে এখানে R1 ইজ ইকুয়াল টু, আমি যদি চাই যে ফর্মালডিহাইড চাই, আমি বললাম ফর্মালডিহাইড চাই আমি প্রোডাক্ট হিসেবে, ঠিক আছে? তো ফর্মালডিহাইড চাই এবং আমি অ্যাসিটাইলিনটা চাই, অ্যাসিটালডিহাইড পাই। তাহলে আমি কি করব, R1 R2 এর জায়গায় দুইটাই নিব হাইড্রোজেন, আর R3 এর জায়গায় 4 এর জায়গায় একটা নিব হাইড্রোজেন, একটা নিব মিথাইল গ্রুপ। তাহলে আমি প্রোডাক্টে দেখো ফর্মালডিহাইড পেয়ে যাচ্ছি, আর কি পাবো, R3 এর জায়গায় নিয়েছিলাম হাইড্রোজেন, আর 4 এর জায়গায় নিয়েছিলাম CH3, অ্যাসিটালডিহাইড পেয়ে যাবো। অ্যাসিটালডিহাইড। ওকে, নেক্সট হচ্ছে আমাদের রোজেনমন্ডস রিডাকশন। রোজেনমন্ডস রিডাকশনে আমরা শুধুমাত্র অ্যালডিহাইড পেয়ে থাকি। এক্ষেত্রে আমাদের রিঅ্যাকটেন্ট থাকে অ্যাসাইল হ্যালাইড। এই গ্রুপটাকে বলা হয় RCO, এই গ্রুপটাকে বলা হয় অ্যাসাইল গ্রুপ। সো এখানে কি করা হয়, রিডাকশন করা হয়। রিডাকশন মানে আমরা কি জানি, রিডাকশনে আমাদের অনেকগুলো ক্যাটালিস্ট আছে, একটা তার মধ্যে ক্যাটালিস্ট ছিল হাইড্রোজেন অ্যাড করি মেটাল ক্যাটালিস্টের প্রেজেন্সে, প্যালাডিয়ামের প্রেজেন্সে হাইড্রোজেন অ্যাড করব, করলে কি হবে, RCOCl, সিএলটা সরে গিয়ে একটা হাইড্রোজেন আসবে এবং আরেকটা হাইড্রোজেন সিএল এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে চলে যাবে। সো আমাদের এখানে আমরা পাচ্ছি অ্যালডিহাইড। বাট এখানে যদি আমি এখানে প্যালাডিয়াম ক্যাটালিস্টের সাথে ব্যারিয়াম সালফেট অ্যাড করেছি, যদি ব্যারিয়াম সালফেট অ্যাড না করতাম, অ্যালডিহাইডটা কি হতো, প্যালাডিয়াম আবার অ্যালডিহাইডকে রিডাকশন করে অ্যালকোহল তৈরি করতো। সো প্যালাডিয়ামের রিডাকশনের যে প্রপার্টি আছে এটাকে কমানোর জন্য ব্যারিয়াম সালফেট পয়জন হিসেবে এখানে অ্যাড করা হয়। ব্যারিয়াম সালফেটকে বলা হয় ক্যাটালিস্ট পয়জন, ঠিক আছে? সো আমি এই পদ্ধতিতে বেনজালডিহাইড পেতে পারি। বেনজালডিহাইড পেতে হলে আমাকে এখানে ঠিক সেম ভাবে আমি দেখব যে আমার এই জায়গায় কি আছে, আর এর জায়গায় কি দরকার। এখানে দেখো আর এর জায়গায় কি দরকার, আর এর জায়গায় আমার এখানে বেনজিন রিং দরকার। সো এখানেও আমি আর এর জায়গায় একটা বেনজিন রিং বসাই দিব, তাহলে আমি পেয়ে যাবো এখান থেকে বেনজালডিহাইড। এই কম্পাউন্ডটাকে এই অ্যাসাইলের জায়গায় আর এর জায়গায় যখন বেনজিন রিং আছে তখন এই যে বেনজিন সিও, এই জায়গাটাকে এই গ্রুপটাকে বলা হয় বেনজয়েল গ্রুপ। বেনজয়েল ক্লোরাইড থেকে আমরা পাবো বেনজালডিহাইড। নেক্সট আমাদের কিটোন পেতে হলে কি করতে হবে, অ্যারোমেটিক কিটোন গুলো যদি আমরা পেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে বেনজিন রিং থেকে স্টার্ট করতে হবে, এবং বেনজিন রিং থেকে স্টার্ট করার পদ্ধতি হচ্ছে কি, ফিডেল কাপ অ্যাসাইলেশন। তো তোমাদের এখানে আমার স্লাইডের মধ্যে নাই, কিন্তু খাতায় তোমাদেরকে আমি অ্যারোমেটিক কিটোন তৈরির বা অ্যারোমেটিক অ্যালডিহাইড তৈরির আরো বেশ কয়েকটা পদ্ধতি পড়িয়েছি, স্লাইডের মধ্যে নাই, সেগুলো তোমরা চেক করবা। অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন তৈরির পদ্ধতি খাতায় আরো এক্সট্রা পড়ানো হয়েছে, বোর্ডে পড়িয়েছিলাম এক্সট্রা, ঠিক আছে? তো এখানে কি হবে, বেনজিনের সাথে অ্যাসাইল ফিডেল কাপ অ্যাসাইলেশনে কি হয়, অ্যাসাইল গ্রুপ মানে আমরা কি জানি, একটু আগে দেখলাম RCOCl। এখন সি কার্বনে আমরা জানি পার্শিয়াল পজিটিভ চার্জ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ চার্জ। এটা যুক্ত হবে কার সাথে, বেনজিনের সাথে, কার প্রেজেন্সে, ক্যাটালিস্ট হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সো এখানে আমাদের বেনজিন আমরা জানি ইলেকট্রন রিচ, যেহেতু বেনজিন ইলেকট্রন রিচ, বেনজিনের সাথে যে ইলেকট্রন নাই সে যুক্ত হবে। কে যুক্ত হবে, কার্বন অক্সিজেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কার্বনে পার্শিয়াল পজিটিভ চার্জ। সো কার্বনটা যে যুক্ত হবে, কার্বনিল গ্রুপের কার্বনটা যে যুক্ত হবে বেনজিনের সাথে। তো তুমি খেয়াল করে দেখো এখানেও কার্বনিল গ্রুপের যে কার্বনটা আছে এটা গিয়ে যুক্ত হচ্ছে বেনজিনের সাথে। তো বেনজিনে যে যখন এই হাইড্রোজেনটা ছিল এটা তখন কি হবে, এই হাইড্রোজেন তখন এই ক্লোরিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে চলে যাবে। হ্যাঁ, আর আমার এখানে তাহলে কি থাকবে, CO CH3। তো পেয়ে গেলাম আমরা তাহলে কি, অ্যাসিটোফ্যানন। এখন যদি আমি বলি তুমি বেনজোফ্যানন তৈরি করো, সেক্ষেত্রে কি করব, বেনজিন রিং থেকে যদি স্টার্ট করছি, সো বেনজিন রিং পর্যন্ত আমাদের বেনজিন রিং তো থেকে যাচ্ছে, তাহলে আমার কি লাগবে বাকি, আর PHCO লাগবে। তার মানে PHCO থেকে আমার অ্যাসাইল হ্যালাইড কোনটা, বেনজয়েল হ্যালাইড। PHCO থেকে আমার ছিল বেনজয়েল হ্যালাইড, এটা অ্যাড করলেই আমার এই পোর্শনটা যে চলে যাবে বেনজিনের সাথে যুক্ত হয়ে যাবে। দেখো এই পোর্শনটা, এই কার্বনটা যে যুক্ত হয়ে যাবে বেনজিনের সাথে। এভাবে আমরা পাবো অ্যারোমেটিক কিটোন গুলো। ঠিক এই পদ্ধতিতেই আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড অর্থাৎ বেনজালডিহাইডও পেতে পারি। তার মানে বেনজালডিহাইডের আমাদের স্ট্রাকচার কি রকম, সো বেনজালডিহাইড পেতে হলে আমার তো এখানে বেনজিন রিং আছে, তার সাথে কি লাগবে, HCO। তাহলে আমি কি অ্যাড করব, এখানে অ্যাসাইল হ্যালাইডের জায়গায় আমি কি অ্যাড করব, HCOCl, এটাকে বলা হয় ফর্মাল হ্যালাইড, ঠিক আছে? তো এই পদ্ধতিটাকে বলা হয়, এটা যে পদ্ধতিতে তৈরি করা হয় এটাকে আমরা ফিডেল কাপ অ্যাসাইলেশন বলছি না, এটাকে আমরা বলছি গ্যাটারম্যান কোচ ফর্মাইলেশন। গ্যাটারম্যান কোচ ফর্মাল হ্যালাইড থেকে, ফর্মাল হ্যালাইড এবং বেনজিনের রিঅ্যাকশনের মাধ্যমে বেনজালডিহাইড তৈরি করেছিল। হ্যাঁ, যেটা আমাদের এই অ্যাসাইলেশনের মতোই,
কিন্তু আমরা কেন অ্যাসাইলেশন রিঅ্যাকশন বলছি না? এর কারণ হচ্ছে ফরমাল হ্যালাইড ডিরেক্টলি আমরা ইউজ করতে পারবো না, কারণ খুবই আনস্টেবল, ভেঙে যায়। তো আমরা এটাকে ইউজ না করে এটা ফরমাল হ্যালাইড যেখান থেকে তৈরি হয়, ফরমাল হ্যালাইড তৈরি হয় কার্বন মনোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে রিঅ্যাকশনের মাধ্যমে। তো যেখান থেকে তৈরি হয় সেগুলোকে বেনজিনের সাথে ট্রিট করব অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে, করে আমি বেনজালডিহাইড পাবো। কি হয় এখানে আসলে কার্বন মনোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে প্রথমে ফর্মালডিহাইড তৈরি হয়, সেই ফর্মালডিহাইড গিয়ে তখন বেনজিনের সাথে যুক্ত হয় অ্যাসাইলেশনের মতো। বাট অ্যাসাইলেশন বলছি না, কারণ এখানে আমরা ডিরেক্টলি ফর্মাল হ্যালাইডটা অ্যাপ্লাই করছি না, ফর্মাল হ্যালাইড যাদের থেকে তৈরি হয় তাদেরকে ব্যবহার করছি। এবং এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমি কিন্তু ক্লাস লেকচারের খাতাগুলো চেক করে দেখবা, সেখানে বলে দিয়েছি। সো অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে আমরা দেখছি কার্বনের গ্রুপ থাকে, অবশ্যই কার্বনের গ্রুপ থাকবে। কার্বনের গ্রুপটা একটা পোলার গ্রুপ। কেন পোলার? কার্বন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। অক্সিজেন হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ, সো অক্সিজেনের উপর থাকবে এই পাই বন্ডিং ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে সরে থাকবে এবং অক্সিজেনের উপর থাকবে পার্শিয়াল নেগেটিভ চার্জ, কার্বনের উপর থাকবে পার্শিয়াল পজিটিভ চার্জ। সো কার্বনে যেহেতু পার্শিয়াল পজিটিভ চার্জ আছে, পজিটিভের প্রতি কি আকৃষ্ট হয়? আমরা জানি পজিটিভ মানে নিউক্লিয়াসের চার্জ যেহেতু পজিটিভের প্রতি যারা আকৃষ্ট হয় তাদেরকে আমরা বলি নিউক্লিওফাইল। এবং নিউক্লিওফাইল পজিটিভের উপর অবশ্যই যে আকৃষ্ট হবে সে তার মধ্যে অবশ্যই কি থাকবে? নেগেটিভ থাকবে বা ইলেকট্রন বেশি থাকবে। তো এই নিউক্লিওফাইল যে যুক্ত হয় কার্বনের সাথে, কার্বনের সাথে, এই কারণে আমাদের কার্বনিল অ্যালডিহাইড কিটোনের মধ্যে সবচেয়ে জেনারেল একটা রিঅ্যাকশন হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে আমাদের ক্ষেত্রে অ্যালডিহাইড কিটোনগুলোর মধ্যে কারা বেশি অ্যাক্টিভ হবে, রিঅ্যাক্টিভ হবে? এখানে আমার ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড এবং কিটোন দেওয়া আছে। এখন এক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে? এটা আমরা দুইটা ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেইন করতে পারি, ইন্ডাকটিভ ইফেক্ট এবং স্টেরিক হিন্ড্রেন্স। আমরা জানি অ্যালকাইল গ্রুপগুলোর পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বা ধনাত্মক আবেশীয় ফলের কারণে কার্বনের দিকে কি করবে? ইলেকট্রন ডোনেট করবে। ইলেকট্রন যখন কার্বনে ডোনেট করবে তখন কার্বনে যে ইলেকট্রন যদি আসে তাহলে পজিটিভ চার্জকে নিউট্রাল করে দিবে। তো পজিটিভ চার্জের যে ডেনসিটি এটা কমে যাবে। তো পজিটিভ চার্জ ডেনসিটি কমে গেলে নিউক্লিওফাইল আর তার প্রতি অ্যাট্রাকশন যথেষ্টভাবে করতে পারবে না। এই কারণে কি হয়? ফর্মালডিহাইডে, তার মানে ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড এবং কিটোন, এই তিনটার মধ্যে কার ক্ষেত্রে পজিটিভ চার্জ ডেনসিটি বেশি? ফর্মালডিহাইডে বেশি, কারণ এখানে ইলেকট্রন ডোনেটিং কোনো গ্রুপ নাই। অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে একটা অ্যালকাইল গ্রুপ আছে, তো এখানে পজিটিভ চার্জ কম। কিটোনের ক্ষেত্রে দুইটা অ্যালকাইল গ্রুপ দুপাশ থেকে ইলেকট্রন দিচ্ছে, এখানে পজিটিভ চার্জ আরো কম। তার মানে নিউক্লিওফাইল সবচেয়ে বেশি আকৃষ্ট হবে কার দিকে? ফর্মালডিহাইডের দিকে, কারণ এখানে পজিটিভ চার্জ বেশি। তো এখানে আমাদের রিঅ্যাক্টিভিটি কার বেশি হবে? নিউক্লিওফিলিক অ্যাডিশনের দিকে ক্ষেত্রে ফর্মালডিহাইডের, দেন হচ্ছে অন্য যে কোনো অ্যালডিহাইড এবং তারপরে হচ্ছে আমাদের কিটোন। নেক্সট হচ্ছে স্টিয়ারিক হিন্ড্রেন্স। নিউক্লিওফাইল যখন অ্যাটাক করছে তখন যদি আমাদের বড় গ্রুপ থাকে কার্বনিল গ্রুপের দুই পাশে, সেক্ষেত্রে সে একটা বাধা প্রাপ্ত হয়, এটাকে বলা হয় স্টিয়ারিক হিন্ড্রেন্স। তো অ্যালকাইল গ্রুপের সংখ্যা যত বাড়বে বাধা প্রদানটা, স্টিয়ারিক ইফেক্টটা তত বেশি হবে, এর ফলে বাধাটা বেশি হবে এবং নিউক্লিওফিলের অ্যাডিশনের টেন্ডেন্সিটা কম হবে। এই দুইটা ইফেক্ট দিয়ে আমরা এক্সপ্লেইন করব। আরেকটা বিষয় আসতে পারে যে অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোনগুলো অ্যালিফেটিক অ্যালডিহাইড কিটোনের থেকে লেস রিঅ্যাক্টিভ। অ্যালিফেটিক অ্যালডিহাইড কিটোনের থেকে লেস রিঅ্যাক্টিভ। এক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারছি যে বেনজিন রিং, ফিনাইল রিং একটা বিশাল বড় রিং। এই ফিনাইল রিং যখন যুক্ত থাকবে কার্বনিলের পাশে, তার মানে নিউক্লিওফাইলটা আসার সময় একটা বিশাল বড় রিং এর সাথে স্টিয়ারিক হিন্ড্রেন্স হবে, অর্থাৎ বাধাপ্রাপ্ত হবে, এর ফলে আকৃষ্ট হবে না। এটা একটা বিষয়। সেকেন্ড মেইন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে আমাদের ফাংশনাল গ্রুপ কার্বনিল গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সে বেনজিন রিং থেকে নিজের দিকে ইলেকট্রন উইথড্র করে, ঠিক আছে? এটাকে আমরা, এই যে অ্যালডিহাইড এখানে পার্শিয়াল পজিটিভ এখানে পার্শিয়াল নেগেটিভ চার্জ ছিল, এটাকে আমরা রেজোনেন্সের মাধ্যমে এভাবেও দেখাতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের উপর পজিটিভ চার্জ আছে, কিন্তু যেহেতু সেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যখন বেনজিন রিং থেকে ইলেকট্রন উইথড্র করছে এভাবে, তখন কার্বনের উপর আর পজিটিভ চার্জ নাই, পজিটিভ চার্জ রিং এর মধ্যে ছড়িয়ে পড়ছে। সো আমরা দেখতে পাচ্ছি কি এই কার্বনিল গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্টের কারণে বেনজিন রিং থেকে যখন ইলেকট্রন উইথড্র করছে, কার্বনের উপর পার্শিয়াল পজিটিভ চার্জ যেটা ছিল সেটা আর নাই, সেটা বেনজিন রিং এর মধ্যে ছড়াই পড়ছে, অর্থাৎ পজিটিভ ইলেকট্রন ডেনসিটি কমে গেছে। এই পজিটিভ চার্জ ডেনসিটি কমে গেছে। তার মানে নিউক্লিওফাইল কি এখানে সেভাবে আকৃষ্ট হবে যেভাবে সে অ্যালিফেটিক গুলোর ক্ষেত্রে আকৃষ্ট হচ্ছিল? হবে না, কারণ এখানে পজিটিভ চার্জ ডেনসিটি অ্যালিফেটিকের তুলনায় কম। হওয়ার কারণ কি? কার্বনিল গ্রুপগুলোর ইলেকট্রন উইথড্রয়িং
ইফেক্ট। সো এখানেও আমরা দুইটা ফ্যাক্ট পাইলাম, একটা হচ্ছে রেজোনেন্সের কারণে ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট, সেকেন্ড আর একটা হচ্ছে আমাদের কি স্টেরিক হিন্ড্রেন্স। তো নিউক্লিওফিলিক অ্যাডিশনের মেকানিজম, ফার্স্ট অফ অল নিউক্লিওফিলিক অ্যাডিশন যেহেতু প্রথমে কি করবে, নিউক্লিওফাইল এসে যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে? অবশ্যই কার্বন, যেহেতু আমার পার্শিয়াল পজিটিভ, কার্বনের সাথে যুক্ত হবে। কার্বনের সাথে যখন নিউক্লিওফাইল যুক্ত হচ্ছে তখন পাই ইলেকট্রনগুলো সরে যাচ্ছে অক্সিজেনের উপরে, অক্সিজেন নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে। এভাবে আমি একটা ইন্টারমিডিয়েট আয়ন পাচ্ছি, অ্যানায়ন পাচ্ছি, ইন্টারমিডিয়েট অ্যানায়ন পাচ্ছি। এর অ্যানায়ন তো সে তো রিয়েক্টিভ ফর্মে আছে, নেগেটিভ অবস্থায় আছে, সে তো আর যদি নেগেটিভ অবস্থায় থাকতে চাবে, আশেপাশে যদি পজিটিভ কেউ থাকে, আশেপাশে পজিটিভ কেউ থাকলে সে অবশ্যই নিউট্রাল হতে যাবে। এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রোটনকে পাওয়া যায়, সে তখন কি করবে, এই নেগেটিভ চার্জটা প্রোটনের সাথে যুক্ত হবে নিউট্রাল একটা কম্পাউন্ড তৈরি করবে। তার মানে আমরা কি পাচ্ছি, কার্বন আর অক্সিজেন, কার্বনের সাথে যুক্ত হয়েছে নিউক্লিওফাইলটা, আর পজিটিভ যে জিনিসটা ছিল সেটা গিয়ে যুক্ত হয়েছে অক্সিজেনের সাথে, এবং ডাবল বন্ডটা আর নাই। তার মানে আমরা কি পাচ্ছি, একটা অ্যাডিশন কম্পাউন্ড পাচ্ছি, যেখানে ডাবল বন্ডের দুইটা অ্যাটমের সাথে নতুন দুইটা গ্রুপ বা অ্যাটম গিয়ে যুক্ত হয়েছে এবং ডাবল বন্ড ভেঙে দুইটা সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে। এই ধরনের অ্যাডিশন কম্পাউন্ড গুলোকে বলা হয় অ্যাডিশন কম্পাউন্ড। তো আমাদের তার মানে আমরা কার্বনিক কম্পাউন্ড থেকে এই ধরনের একটা অ্যাডিশন কম্পাউন্ড পাবো দুইটা স্টেপের মাধ্যমে। প্রথম স্টেপে নিউক্লিওফাইল গিয়ে অ্যাড হবে, সেকেন্ড স্টেপে একটা পজিটিভ চার্জ গিয়ে যুক্ত হবে অ্যানায়নের সাথে। তো এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন আমরা মেকানিজম পড়েছিলাম দুই ধরনের, একটা অ্যাসিড ক্যাটালাইজ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, একটা বেজ ক্যাটালাইজ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তো বেজ ক্যাটালাইজ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন অর্থ কি, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা হবে বেজের প্রেজেন্সে, ক্ষারের প্রেজেন্সে। হ্যাঁ, যেমন এখানে একটা এক্সাম্পল হচ্ছে কার্বনিক কম্পাউন্ডের সাথে হাইড্রোজেন সায়ানাইডের অ্যাডিশন রিঅ্যাকশন। এখানে হাইড্রোজেন সায়ানাইডে আমার কোনো নিউক্লিওফাইল নাই, নিউক্লিওফাইল এখন কোথায় পাবো, এই যে বেজ আছে হাইড্রোক্সিল, হাইড্রোজেন সায়ানাইড থেকে প্রোটন নিয়ে ওয়াটার তৈরি করবে এবং আমি একটা সায়ানাইড আয়ন পাবো। সায়ানাইড আয়নটা তখন নিউক্লিওফাইল হিসেবে কার্বনের সাথে যে যুক্ত হবে, কার্বনিল কার্বনে যুক্ত হবে, তখন কি হবে, কার্বনের সায়ানাইড যুক্ত হলে কার্বনের 5টা হাত হয়ে যাচ্ছে, কিন্তু 5টা হাত তো পসিবল না। তখন কি করবে, পাই ইলেকট্রন গুলো অক্সিজেনের উপর চলে যাবে। এর মাধ্যমে আমরা একটা অ্যানায়ন পাবো, ইন্টারমিডিয়েট অ্যানায়ন পাবো, যেখানে গিয়ে তখন আমাদের কি হবে, প্রোটন অ্যাড হবে। প্রোটন অ্যাড হয়ে আমরা সায়ানোহাইড্রিন পাবো, যে কম্পাউন্ডটা পাবো সেটার নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। তো তার মানে বেজ ক্যাটালিস্ট আমাদের এখানে কি করছে, বেজ ক্যাটালিস্ট আমাদের এখানে নিউক্লিওফাইল তৈরি করছে। অ্যাসিড ক্যাটালাইজ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের মেকানিজমটা আমি বোর্ডে বারবার মানে পড়িয়েছিলাম, সো এখানে আমি আর পড়াচ্ছি না। এবং আমার মনে হয় যে এটা তোমরা দেখবা, এটা আসলে ইম্পর্টেন্ট কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ কোশ্চেন অনেক আগে করছি, কিছু মনে নাই। হ্যাঁ, তো এই রিঅ্যাকশনটা মনে রাখবা, ওয়াটার অ্যাসিড ক্যাটালিস্টের উপস্থিতিতে ওয়াটার অ্যাডিশন হয়, ওয়াটার অ্যাডিশন হইলে ওয়াটারে আমাদের পজিটিভ আছে প্রোটন, নেগেটিভ আছে হাইড্রোক্সিল। তার মানে এখানে আমার নিউক্লিওফাইলকে হাইড্রোক্সিলকে যুক্ত হবে কার সাথে, কার্বনের সাথে, কার্বন যেহেতু পার্শিয়াল পজিটিভ চার্জ। অক্সিজেনের সাথে কি কে যুক্ত হবে, প্রোটন যুক্ত হয়ে একটা প্রোডাক্ট তৈরি করবে যেটা নাম বলবো আমরা হাইড্রেট। ঠিক আছে, তো মেকানিজমটা একটু কঠিন মনে হয়, তো তোমরা বেজ ক্যাটালাইজারের মেকানিজমটা ভালোভাবে পড়বা। হ্যাঁ, আর বাসায় প্র্যাকটিস করবা। তোমরা অ্যাসিড ক্যাটালাইজ আমি বোর্ডে দেখিয়েছিলাম, তোমরা বাসায় দেখবা। আচ্ছা, অ্যাডিশন অফ সোডিয়াম বাইসালফাইড, এগুলো সহজ, ঠিক আগের মতো করে অ্যাডিশন হবে। অ্যাডিশন রিঅ্যাকশন আমরা একটু আগে যেভাবে দেখলাম, কার্বনিলের কার্বনের সাথে সবসময় অ্যাডিশন রিঅ্যাকশনে মানে কার্বনিলের কার্বনের সাথে সবসময় যাবে নেগেটিভ পার্টটা, অক্সিজেনের আসবে পজিটিভ পার্টটা। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম গ্রিগনাট রিএজেন্টের অ্যাডিশন রিঅ্যাকশন, গ্রিগনাট রিএজেন্টের অ্যাডিশন পড়েছিলাম কার্বনিল কম্পাউন্ডের সাথে। তো গ্রিগনাট রিএজেন্ট আমরা জানি একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড, ঠিক সিমিলার গ্রিগনাট রিএজেন্টের মতো সিমিলার আরেকটা অর্গানোমেটালিক কম্পাউন্ড হচ্ছে অ্যালকাইল লিথিয়াম, যেখানে অ্যালকাইল হচ্ছে আমরা জানি শুধুমাত্র অর্গানোমেটালিক কম্পাউন্ড গুলোতেই অ্যালকাইল গ্রুপগুলো কার্বন আয়ন হিসেবে কাজ করে, অর্থাৎ নেগেটিভ চার্জটা থাকে কার্বনের উপরে। তো অ্যালকাইল লিথিয়ামেও নেগেটিভ চার্জ আছে ঠিক কার্বনের উপরে, যেভাবে ছিল গ্রিগনাট রিএজেন্টের ক্ষেত্রে। তারপরে কি হবে, গ্রিগনাট রিএজেন্টে আমাদের কি হয়েছিল, অ্যালকাইল এসে যুক্ত হয়েছিল কার্বনের সাথে, ম্যাগনেসিয়াম ব্রোমাইড গিয়ে যুক্ত হয়েছিল অক্সিজেনের সাথে। ঠিক সিমিলার ভাবে এখানেও অ্যালকাইল গিয়ে যুক্ত হবে কার্বনের সাথে, আর লিথিয়াম যেহেতু আমাদের পজিটিভ সে যে যুক্ত হবে অক্সিজেনের সাথে। দেন আমরা হাইড্রোলাইসিস করছিলাম, হাইড্রোলাইসিসে কি হবে, এই পোর্শনে কোনো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে এই যে অক্সিজেনের সাথে যে মেটালটা আছে এই জায়গায় চেঞ্জ হবে, এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে, অক্সিজেনের সাথে আসবে হাইড্রোজেন আর লিথিয়ামের সাথে যাবে হাইড্রোক্সিল। এভাবে আমাদের গ্রিগনাট রিএজেন্ট থেকে ঠিক যেভাবে আমরা অ্যালকোহল তৈরি করতে পেরেছিলাম অ্যালডিহাইড কিটোন থেকে, ঠিক তেমনি গ্রিগনাট রিএজেন্টের জায়গায় অন্য কোনো অর্গানোমেটালিক কম্পাউন্ড দিয়েও আমরা অ্যালকোহল গুলো তৈরি করতে পারি।
নেক্সট হচ্ছে আমাদের অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন। আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো, তোমরা এটা একটু দেখো। ওকে, অ্যাডিশন এলিমিনেশন মানে আগের মতো অ্যাডিশন হবে, হওয়ার পরে কিছু একটা এলিমিনেশন হবে। এই রিঅ্যাকশন গুলো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অ্যামোনিয়া থেকে যে সকল কম্পাউন্ড পাওয়া যায় তাদের ক্ষেত্রে, অ্যামোনিয়া ডেরিভেটিভস। অর্থাৎ অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে আমরা যেটা পাবো সেটাকে বলবো অ্যামোনিয়া ডেরিভেটিভস। দেখো NH2 হিসেবে লিখছে, এখানে জেড বিভিন্ন কিছু হতে পারে। তো প্রথমে কি হবে, কার্বনিলের সাথে এই যে অ্যামিনো গ্রুপ আছে, এটার হাইড্রোজেনটা কই যাবে, হাইড্রোজেন যাবে অক্সিজেনের অক্সিজেনের সাথে। সাথে, আর বাকি পোর্শনটা যাবে কার্বনের সাথে। হ্যাঁ, এখন কি হলো, আমরা গত ক্লাসে যেমন ইন্ট্রামলিকুলার ওয়াটার ডিহাইড্রেশন রিঅ্যাকশন পড়ছিলাম, ঠিক তেমনি এখানে ডিহাইড্রেশন হবে। এই কার্বনের এই হাইড্রোক্সিল আর কার্বনের সাথে কে যুক্ত আছে নাইট্রোজেন, নাইট্রোজেনের এই হাইড্রোজেন, এই দুইটা মিলে পানি হিসাবে চলে যাবে। চলে গেলে কি হবে, এই জায়গায় একটা ডাবল বন্ড তৈরি হবে। এই ধরনের কম্পাউন্ড গুলোকে বলা হয় ইমিন ডেরিভেটিভস। ইমিন ডেরিভেটিভস ইমিন থেকে পাওয়া যায়, অর্থাৎ কার্বন নাইট্রোজেন ডাবল বন্ডেড কোনো কম্পাউন্ডকে বলা হয় ইমিন। হ্যাঁ, তো এই জেডের জায়গায় বিভিন্ন কিছু হতে পারে। তার মানে নাইট্রোজেনের সাথে যে দুইটা হাইড্রোজেন আছে এগুলো কই গেল, একটা অ্যাডিশনের সময় অক্সিজেনের সাথে গেছে, আরেকটা আবার ইলিমিনেশনের সময় পানি তৈরি করার জন্য ইলিমিনেট হয়ে গেছে, তাই না? তো এখন জেড চেঞ্জ হবে, জেডের সাথে সাথে কম্পাউন্ডের নামও চেঞ্জ হবে। এখানে কয়েকটা জিনিস দেখা, এই যে জেড যদি হয় হাইড্রোজেন, তার মানে আমাদের এটা কি অ্যামোনিয়া। অ্যামোনিয়া, এখানে আমার কি তৈরি হবে, সি ডাবল বন্ড NH, এটাকে বলবো আমরা ইমিন। জেড যদি হতো আর, তার মানে আমার কম্পাউন্ড কি অ্যামিন, অ্যালকাইল অ্যামিন। সেখান থেকে আমি প্রোডাক্ট পাবো কি ধরনের, এটাকে আমি সিম্পল যদি চিন্তা করতে চাই, এই আগের রিঅ্যাকশনটাকে সিম্পল জাস্ট তোমরা চিন্তা করো আসলে কি ঘটনাটা ঘটে। এই যে অক্সিজেন আর এই দুইটা হাইড্রোজেন, এটা পানি হিসাবে বাইর হয়ে গেছে, আর তোমার ডিরেক্টলি সি ডাবল বন্ড NZ এটা তৈরি হয়েছে। তারপর আমার প্রোডাক্ট হবে এটা, মাঝখানে নাইট্রোজেনের সাথে যুক্ত দুইটা হাইড্রোজেন আর কার্বনিল অক্সিজেন ওয়াটার হিসেবে চলে যাবে। তো এখানে দেখো, এখান থেকে আমি পাবো কি, অ্যালকাইল অ্যামিন যদি আমি ব্যবহার করি তাহলে সাবস্টিটিউটেড ইমিন পাচ্ছি। আবার আমি যদি হাইড্রোক্সিল থাকে তাহলে আমার কম্পাউন্ডের নাম কি, NH2 এর সাথে হাইড্রোক্সিল আছে, NH2 এর সাথে হাইড্রোক্সিল আছে, কম্পাউন্ডের নাম হাইড্রোক্সিল অ্যামিন। তাহলে আমি কি পাবো, এখানে সি ডাবল বন্ড এন তো থাকবে, এন এর সাথে এখন কি আসবে, হাইড্রোক্সিল আসবে। সি ডাবল বন্ড এন সবসময় মনে রাখবা, প্রোডাক্টে সি ডাবল বন্ড এন থাকবে, এন এর সাথে এখন জেড এর সাথে সাথে চেঞ্জ হবে, জেড যেটা সেটাই হবে। তো আসলে তখন আমরা সেটাকে প্রোডাক্টের নাম হবে অক্সাইম। আবার NH2 এর সাথে যদি NH2 থাকে এটার নাম হাইড্রাজিন। তাহলে প্রোডাক্টে আমার সি ডাবল বন্ড এন এর সাথে আসবে কি NH2, প্রোডাক্টকে বলবো হাইড্রাজোন। এখন NH2 এর সাথে আছে এই এই গ্রুপটা, তখন সেটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন, এবং প্রোডাক্ট আমি সি ডাবল বন্ড এন এর সাথে ওই গ্রুপটাকে লাগাবো, এটার নাম ফিনাইল হাইড্রাজোন। ঠিক সিমিলার ভাবে এখানে এই গ্রুপটাই আগের গ্রুপটাই আছে, কিন্তু 2,4 পজিশনে দুইটা নাইট্রো গ্রুপ আছে, এটাকে বলে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। তাহলে আমি প্রোডাক্ট পাবো 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, যেটা দিয়ে আমরা ল্যাবে মনে আছে কার্বনিল গ্রুপের আইডেন্টিফিকেশন টেস্ট করেছিলাম। 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন দিয়ে কি হয়েছিল আমাদের, আচ্ছা শুনতে পাচ্ছো? জি ম্যাম। আমি লিভ হয়ে গেছিলাম মনে হয়। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে তাহলে এটা আমাদের ছিল কার্বনিল গ্রুপের টেস্ট, যেখানে আমরা 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন অ্যাড করি যখন
নামটা কেন ফিনাইল হাইড্রোজেন, দেখো 2,4 ডাইনাইট্রো ফিনাইল গ্রুপ এটা। আর আমাদের ছিল হাইড্রোজেন কি ছিল, NH2 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 NH2। এই হাইড্রোজেনের এই একটা হাইড্রোজেনের জায়গায় চলে আসছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল গ্রুপটা, এই গ্রুপটা চলে আসছে, এই জন্য এটার নাম 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। এরপর আছে সেমি কার্বাইজাইট, এরকম একটা গ্রুপ, এখান থেকে আমরা সেমি কার্বাজোন পাবো। ঠিক আছে, এগুলো সবগুলো রিয়েকশন গুলো আলাদাভাবে এখানে দেখানো আছে। নেক্সট আমাদের অক্সিডেশন রিয়েকশন। অক্সিডেশন আমরা গত ক্লাসে অক্সিডেশন পড়েছিলাম, কার্বনিক কম্পাউন্ডের অক্সিডেশন পড়েছিলাম দুইটা রিয়েজেন্ট দিয়ে, সরি দুইটা না, অ্যালকোহলের অক্সিডেশন পড়েছিলাম দুইটা রিয়েজেন্ট দিয়ে, পিসিসি দিয়ে, আর কি দিয়ে পড়েছিলাম, সোডিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। তো সোডিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রেজেন্সে যখন অক্সিডেশন করা হয় তখনই কার্বনিল কম্পাউন্ডগুলো অক্সিডাইজ হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেম নাম্বারের কার্বন সংখ্যক কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। আর কিটোনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, কিটোনের ক্ষেত্রে অক্সিডেশনটা একটু ডিফিকাল্ট, কারণ কি অ্যালডিহাইডে একটা আমাদের হাইড্রোজেন আছে যেটাকে সরাই অক্সিজেন ঢুকে, কিন্তু কিটোনে অ্যালকাইল গ্রুপকে সরাই অক্সিজেন ঢুকতে পারে না, এই জন্য কি হয় অ্যালকাইল গ্রুপের সাথে বন্ডটা ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে গিয়ে অক্সিডেশন হয়। এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, মনে আছে কি তোমাদের? জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা পড়বো উইক অক্সিডাইজিং এজেন্ট দিয়ে কিভাবে অ্যালকোহলকে অ্যালডিহাইড কিটোনকে অক্সিডাইজ করা যায়, বা অ্যালডিহাইড কিটোনকে আমরা এই অক্সিডেশনের মাধ্যমে ডিফারেন্স করতে পারি, পার্থক্য করতে পারি। আমরা জানি অ্যালডিহাইডের থেকে কিটোনকে অক্সিডাইজ করা ডিফিকাল্ট, কেন বললাম, কিটোনে কোনো হাইড্রোজেন নাই, যেটাকে রিপ্লেসেবল হাইড্রোজেন নাই, যেটাকে সরাই অক্সিজেন ঢুকবে সহজেই। ঠিক আছে, সো উইক অক্সিডাইজিং এজেন্ট দিয়ে শুধুমাত্র অ্যালডিহাইড অক্সিডাইজ হয়, কিটোন হয় না। উইক অক্সিডাইজিং এজেন্ট কোনগুলো, টলেন্স রিএজেন্ট এবং ফেলিং সলিউশন। টলেন্স রিএজেন্ট কি, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন, সিলভার নাইট্রেটের অ্যামোনিয়াকাল সলিউশন, এটাকে আমরা লিখবো ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড হিসেবে। এখানে কি হয়, এই যে সিলভার আছে, সিলভারের +1 চার্জ, সিলভারটা রিডাকশন হয়ে সিলভার 0 হয়ে যায়, এবং অ্যালডিহাইডটা আছে যে আমাদের অ্যালডিহাইডটা অক্সিডাইজ হয়ে কার্বক্সিলিক অ্যাসিড হয়, কার সল্ট হয়, অ্যামোনিয়ামের সল্ট হয়, কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়ামের সল্ট হয়। আচ্ছা, ফেলিং সলিউশনের ক্ষেত্রে ফেলিং সলিউশন কাকে বলে? ফেলিং সলিউশন আসলে আমরা ল্যাবে দেখেছিলাম কি, যে ফেলিং সলিউশন দুইটা ছিল, ফেলিং এ ফেলিং বি। ফেলিং এ হচ্ছে কপার সালফেট সলিউশন, আর ফেলিং বি ছিল সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন। এই দুইটাকে যখন আমরা মিক্স করছি তখন আমরা ব্লু কালার পাইছি। ব্লু কালারটা হচ্ছে এই যে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট যে ছিল তার সাথে কপারের কমপ্লেক্স। তো এই কমপ্লেক্সটাকে আমরা আসলে ব্যবহার করি না, আমরা মেইন যেখানে রিয়েকশন হয় সেটাকে দেখানোর জন্য এইভাবে ইজি করে লিখি কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, অ্যালডিহাইড অক্সিডাইজ হয়ে সোডিয়াম কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম সল্ট হয়, আর কপারটা যে আছে কপারটা রিডিউস হয়ে কিউপ্রাস অক্সাইড তৈরি হয়, যেটার আমরা রেড কালারের পিপিটি পাই। সেগুলো ল্যাবেও করেছো, এখানে পড়া দেখানো আছে, পড়ে নিও। দেন আসলে আমাদের রিডাকশন। আমরা দেখেছিলাম যে কার্বনিল কম্পাউন্ডের রিডাকশনের মাধ্যমে অ্যালকোহল তৈরি হয়। রিডাকশনের ক্ষেত্রে আমরা রিডিউসিং এজেন্ট কি কি দেখেছিলাম, হাইড্রোজেন অ্যাডিশন ইন প্রেজেন্স অফ নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম, অর্থাৎ নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম যদি ক্যাটালিস্ট হিসেবে থাকে তখন আমাদের হাইড্রোজেন মলিকুল লিখবো, কিন্তু জাইমান হাইড্রোজেন যদি লিখতে চাই সেক্ষেত্রে আমাদের কাদেরকে লিখতে হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম বোরো হাইড্রাইড। এগুলো থেকে আমি পাবো অ্যালডিহাইড বা কিটোন, সরি অ্যালডিহাইড কিটোনকে রিডাকশন করতে পারবো। কিন্তু অ্যালডিহাইড কিটোনকে রিডাকশন করে এক্ষেত্রে আমরা পাবো অ্যালডিহাইড থেকে অ্যালকোহল 1 ডিগ্রি, আর কিটোন থেকে পাবো 2 ডিগ্রি অ্যালকোহল, যেগুলো আমরা গত ক্লাসে অলরেডি পড়েছি। নেক্সট আমরা পাবো ক্লিমেনশন রিডাকশন। ক্লিমেনশন রিডাকশনের মাধ্যমে আমরা অ্যালডিহাইড কিটোন থেকে পাবো ডাইরেক্ট অ্যালকেন। এক্ষেত্রে রিডিউসিং এজেন্ট হিসেবে কি ইউজ হবে, জিঙ্ক অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার। তখন আমাদের কি হবে, এখানে আসলে কি হয়, জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে 4টা জাইমান হাইড্রোজেন তৈরি হয়, 4টার মধ্যে 2টা কার্বনের সাথে যুক্ত হয়, CH2 তৈরি করে, তখন আমাদের অ্যালকেন হয়ে গেল, আর বাকি 2টা অক্সিজেনের সাথে ওয়াটার হিসেবে চলে গেল। নেক্সট আসছে ওলফ কৃষ্ণা রিডাকশন। ঠিক আছে, ওলফ কৃষ্ণা রিডাকশন কি, এখান থেকে এখানেও আমাদের কার্বনের গ্রুপ থেকে অ্যালকেন তৈরি হয়, কিন্তু এক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে রিয়েজেন্ট গুলো আলাদা। এর আগে আমাদের রিয়েজেন্ট কি ছিল, জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার। ক্লিমেনশন রিডাকশনের ক্ষেত্রে, ওলফ কৃষ্ণা রিডাকশনের ক্ষেত্রে কি হয়, হাইড্রোজেন ব্যবহার হয়, ব্যবহার হয় আমাদের যে একটু আগে আমরা অ্যাডিশন এলিমিনেশন রিয়েকশন দেখছিলাম, হাইড্রোজেন তৈরি হয়, ঠিক অ্যাডিশন এলিমিনেশন রিয়েকশনের মাধ্যমে হাইড্রোজেন তৈরি হয়েছে। হ্যাঁ, হাইড্রোজেন কিভাবে তৈরি হয়েছে, যে এই অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে যে 2টা হাইড্রোজেন আছে ওয়াটার হিসেবে চলে গেছে, আমরা হাইড্রোজেন পাইছি। এই হাইড্রোজেনকে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ হিট দেওয়া হয় তখন এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এই 2টা হাইড্রোজেন চলে আসে কার্বনের সাথে, এসে তৈরি করে অ্যালকেন,
আর মাঝখানে এই দুইটা নাইট্রোজেন নাইট্রোজেন হিসেবে চলে যায়। এটাই গেল। আমরা ঠিক আগের মতো ক্লিমেনশন রিডাকশনের মতো এখানেও অ্যালকেন পাচ্ছি, পার্থক্য হচ্ছে রিএজেন্ট গুলোর। তোমাদেরকে যদি বলা হয় ওলফ কৃষ্ণা রিডাকশন বা ক্লিমেনশন রিডাকশন দিয়ে অ্যালকেন তৈরি করো, কার্বনিল থেকে অ্যালকেন তৈরি করবা, মাঝখান দিয়ে শুধু এই রিএজেন্ট গুলো আলাদা হবে। বা এটাকে তুমি একভাবে ডিরেক্টলি এভাবে লিখতে পারো, কার্বনিল থেকে ডাইরেক্টলি এভাবে লিখতে পারো। শুধু 1 নম্বরে লিখবা কি হাইড্রাজিন লিখবা, অর্থাৎ হাইড্রাজিন অ্যাডিশন এলিমিনেশন হয়েছে আর মাইনাস ওয়াটার হয়েছে, এই জিনিসটা 1 নাম্বার দিয়ে লিখবা। 2 নাম্বার দিয়ে লিখবা পটাশিয়াম হাইড্রোক্সাইড হিট, লিখে ডিরেক্টলি এই প্রোডাক্টটা লিখবা। আচ্ছা, এই যে এক্সাম্পল গুলো আছে বা আমি ক্লাসে এক্সাম্পল প্র্যাকটিস করিয়েছি, সেগুলো প্র্যাকটিস করবা। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, রিঅ্যাকশন ডিউ টু আলফা হাইড্রোজেন। আচ্ছা, আমি ইম্পর্টেন্ট বলে ফেলতেছি, ইম্পর্টেন্ট মানে কিন্তু এটা না যে আমি হচ্ছে তোমাদের বলছি যে কোশ্চিনে আসবে। এটা সচরাচর মানে এটা আমার পড়াতে ভালো লাগে এই জন্য বলছি। তোমাদের কোশ্চিন কি দিয়েছে আমার কিন্তু কিছু মনে নাই, ঠিক আছে? মনে নাই, এবং আমি কোশ্চিন আমার কাছে নাই। আমাদের সিস্টেম হচ্ছে যে কোশ্চিন করার সাথে সাথে আমি আমার যত এভিডেন্স আছে সব আমি ডিলিট করে দেবো। আমি সব ডিলিট করে দিয়েছি। সো এগুলো ভাবার কিছু নাই, হ্যাঁ। আচ্ছা, অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন, এখানে আমাদের এই রিঅ্যাকশনটা হয়, আমি এই রিঅ্যাকশন বোর্ডে সুন্দর করে পড়িয়েছিলাম। 2টা অ্যালডিহাইড, 2 মলিকুল অ্যালডিহাইড অথবা 2 মলিকুল কিটোন অথবা একটা অ্যালডিহাইড আর একটা কিটোন, এদের মধ্যে হবে রিঅ্যাকশন। এবং এই 2 মলিকুল গুলো যে আছে, কন্ডিশন হচ্ছে 2টার মধ্যে যে কোনো একটার অথবা 2টারই আলফা হাইড্রোজেন থাকতে হবে, যে কোনো একটা অথবা 2টারই আলফা হাইড্রোজেন থাকতে হবে, এবং বেস থাকতে হবে ডাইলুট বেজ, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এটা থাকতে হবে বেজ হিসেবে। তো তখন কি হবে, তখন বেজের উপস্থিতিতে 2 মোল অ্যালডিহাইড রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে বিটা হাইড্রোক্সি একটা প্রোডাক্ট তৈরি করবে, যেই প্রোডাক্টটার নাম হবে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা কিটোন, যেটাকে আমরা হিট দিলে সেখান থেকে ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন হবে, হয়ে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড তৈরি হবে। তো কিভাবে হবে এটা আমরা দেখে নিই। ধরো 2 মোল, এখানে 2 মোল অ্যাসিটালডিহাইড দিয়েছি CH3, এখানে কিন্তু আমাদের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হচ্ছে প্রথমে, মনে রাখবা প্রথমে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। 2 মোল অ্যালডিহাইডকে আমি লিখেছি। এখানে আলফা হাইড্রোজেন কোনটা, অ্যালডিহাইড গ্রুপের সাথে যে কার্বন যুক্ত আছে তার সাথে যদি সেই কার্বনকে বলি আলফা কার্বন, তার সাথে যে হাইড্রোজেন আছে সেটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। এখানে কি হয়, এই আলফা হাইড্রোজেনটা যুক্ত হয় অক্সিজেনের সাথে, আলফা হাইড্রোজেন যে যুক্ত হয় অক্সিজেনের সাথে, বাকি যে পোর্শনটা আছে এটা নিউক্লিওফাইল হিসেবে যুক্ত হয় কার্বনের সাথে। তখন কি হলো দেখো, আলফা হাইড্রোজেন গিয়ে যুক্ত হয়েছে অক্সিজেনের সাথে, দেখো হাইড্রোক্সিল, হ্যাঁ, আর এটা হচ্ছে কার্বনের হাইড্রোজেন, আর বাকি পোর্শনটা CH3COH যে যুক্ত হয়েছে কার্বনের সাথে, ঠিক আছে? এরকম একটা প্রোডাক্ট তৈরি হয়েছে যেখানে অ্যালডিহাইডের আলফা পজিশনে আছে মিথিলিন গ্রুপ, বিটা পজিশনে আছে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এই জন্য এটাকে বলা হয় বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। যদি কিটোন থাকতো তুমি এই জায়গায় যদি অ্যাসিটোন ব্যবহার করতা CH3CO CH3, তাহলে কি হতো, প্লাস হচ্ছে এই যে HCH2COCH এরকম আমি একটা অ্যাসিটোন ব্যবহার করছি, তাহলে কি হবে, এই হাইড্রোজেন গিয়ে কোথায় যুক্ত হবে অক্সিজেনের সাথে, আর এই পোর্শনটা গিয়ে যুক্ত হবে কার্বনের সাথে, তখন আমি কি পাবো বিটা হাইড্রোক্সি কিটোন। এখন হিট দিয়ে যখন ডিহাইড্রেশন করবা, ডিহাইড্রেশন কিভাবে হবে, এই যে আলফা পজিশন আমাদের হাইড্রোজেন আছে মিথিলিন গ্রুপে, এই হাইড্রোজেন আর বিটা পজিশনে হাইড্রোক্সিল পানি হিসেবে চলে যাবে, এখানে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল পানি হিসেবে চলে যাবে, এবং এই আলফা বিটার মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হবে, এটাকে বলা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড বা আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন। এবং এটা মেকানিজম কি, বেজ ক্যাটালাইজ বলেছি, এখানে বেজ আছে, বেজের কাজ কি, বেজ প্রথমেই বেজ কি করবে, আমরা ঠিক প্রথমে যে বেজ ক্যাটালাইজ নিউক্লিওফিলিক অ্যাডিশনের মেকানিজম পড়লাম, এখানে সেই মেকানিজমে হাইড্রোক্সিল গ্রুপটা যে অ্যালডিহাইডের যে আলফা হাইড্রোজেন আছে এই আলফা হাইড্রোজেনটাকে নিয়ে নিবে, নেওয়ার ফলে কি হবে, এই বন্ডের ইলেকট্রনগুলো কার্বনের উপর চলে যাবে এবং আমি একটা কার্বন আয়ন পাবো যেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এখন এই কার্বন আয়নটা নিউক্লিওফাইল হিসেবে এসে যুক্ত হবে আমাদের যে আরেক মোল অ্যালডিহাইড আছে বা আরেক মোল কিটোন আছে সেটার
কার্বনে এবং পাই ইলেকট্রন গুলো চলে যাবে অক্সিজেনের উপর। তাহলে আমার কি হলো, একটা অ্যানায়ন পাইলাম। এই অ্যানায়ন এখন নিউট্রাল করবে হবে কিভাবে, এই অ্যানায়ন তখন কি করবে, ওয়াটার থেকে প্রোটন নিয়ে নিবে এবং হাইড্রোক্সিল গ্রুপটা আবার হাইড্রোক্সিল মূলকটা আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ বেজ আগের অবস্থায়, আমাদের যে ক্যাটালিস্ট ছিল আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক নিউক্লিওফিলিক অ্যাডিশনে যে মেকানিজম পড়লাম বেজ ক্যাটালাইজ, সেম মেকানিজম। তো এটার আমি বিভিন্ন এক্সাম্পল বোর্ডে করিয়েছি, সেই এক্সাম্পল গুলো খাতা খুলে দেখবা, এখানে সব এক্সাম্পল দেওয়া নাই। হ্যাঁ, নেক্সট আমাদের ক্যানিজারো রিঅ্যাকশন। ক্যানিজারো রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, অ্যালডিহাইড বা কিটোন, এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে অ্যালডিহাইড কিটোনে আলফা হাইড্রোজেন থাকবে না, অ্যালডিহাইড গুলোতে আলফা হাইড্রোজেন থাকবে না, এরকম দুই মোল অ্যালডিহাইড একে অপরের সাথে রিঅ্যাকশন করবে এবং এখানে বেজ হবে কনসেন্ট্রেটেড, ডাইলুট না, কনসেন্ট্রেটেড। তো এক্ষেত্রে কি হবে, 1 মোল অ্যালডিহাইড অক্সিডাইজ হয়ে করেসপন্ডিং কার্বোজিলিক অ্যাসিড তৈরি করবে, আরেক মোল অ্যালডিহাইড রিডিউসড হয়ে অ্যালকোহল তৈরি করবে। যেমন ফর্মালডিহাইড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে 1 মোল ফর্মালডিহাইড থেকে কি হবে, ফর্মিক অ্যাসিডে সোডিয়াম সল্ট, আরেক মোল ফর্মালডিহাইড থেকে মিথানল তৈরি হবে। এখানে আলফা হাইড্রোজেন নাই, বেনজালডিহাইডেও আলফা হাইড্রোজেন নাই। আলফা হাইড্রোজেন মানে কি, সি ডাবল বন্ড ও, এই মূলকটার সাথে যে কার্বনটা আছে, কার্বনের এই মূলকটার সাথে যে কার্বন আছে সেই কার্বনে হাইড্রোজেন আছে কিনা, কার্বনের মূলকটার সাথে যে কার্বন আছে সেই কার্বনটাকে বলে আলফা কার্বন, সেখানে হাইড্রোজেন আছে কিনা। এটার মেকানিজমটা তোমরা পড়ে নিবা, মেকানিজম সহজ, 2 স্টেপের, তোমরা পড়ে নিও। নেক্সট আমরা পড়েছিলাম হ্যামি অ্যাসিটাল এবং অ্যাসিটাল ফরমেশন, হ্যামিকিটাল এবং কিটাল ফরমেশন। এটা কি হয়, অ্যালডিহাইড এবং অ্যালকোহলের মধ্যে রিঅ্যাকশন। প্রথমে অ্যালডিহাইড এবং অ্যালকোহলের মধ্যে রিঅ্যাকশন হাইড্রোক্লোরিক গ্যাসের উপস্থিতিতে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের উপস্থিতিতে কি হবে, প্রথমে অ্যাডিশন রিঅ্যাকশন হবে। অ্যাডিশন রিঅ্যাকশনে অ্যালকোহলের মধ্যে নেগেটিভ পার্ট হচ্ছে অ্যালকোক্সাইড, পজিটিভ পার্ট হচ্ছে প্রোটন। তো পজিটিভ পার্টটা যে যুক্ত হবে অক্সিজেনের সাথে আর নেগেটিভ পার্টটা এসে যুক্ত হবে কার্বনের সাথে। দেখো কার্বনের সাথে অ্যালকোক্সি গ্রুপ যুক্ত হয়েছে আর অক্সিজেনের সাথে প্রোটন যুক্ত হয়েছে। এখানে আমি যে প্রোডাক্টটা পাচ্ছি এটাকে বলা হয় হ্যামি অ্যাসিটাল। এটা খুব আনস্টেবল প্রোডাক্ট। এ তখন কি করে, আরেক মোল অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করে। আরেক মোল অ্যালকোহল এখন কি হবে, এখানে তো অ্যাডিশন হওয়ার কোনো বিষয় নাই, এখন কি হবে, ইলিমিনেশন। এই যে আরেক মোল অ্যালকোহল আছে, এই অ্যালকোক্সাইড থেকে যাবে এই আরেক মোল অ্যালকোহলের প্রোটন, আর এই হ্যামি অ্যাসিটালের হাইড্রোক্সিল ওয়াটার হিসেবে চলে যাবে, আর এই অ্যালকোক্সাইডটা এসে কার্বনে যুক্ত হবে। তার মানে আমি তখন কি পেলাম, কার্বনের দুই পাশে দুইটা অ্যালকোক্সি গ্রুপ পেলাম, এটার নাম হচ্ছে অ্যাসিটাল, বা এটাকে আমরা জানি সিওসি বন্ড যুক্ত কম্পাউন্ডগুলোকে, এই গ্রুপ যুক্ত কম্পাউন্ডগুলোকে ইথার বলা হয়। এখানে এই গ্রুপটা কয়টা থাকতেছে, সিওসি এখানে একটা, সিওসি এখানে একটা, দুইটা এই ধরনের ফাংশনাল গ্রুপ আছে, এই জন্য এটাকে জ্যাম ডাই ইথারও বলা হয়। অর্থাৎ একই কার্বনের সাথে দুইটা অ্যালকোক্সি গ্রুপ যুক্ত হয়ে দুইটা ইথার মূলক তৈরি করেছে, এই জন্য এটার নাম হয় জ্যাম ডাই ইথার। ঠিক আছে, ঠিক এই রিঅ্যাকশনটা যখন কিটোনের সাথে হবে তখন আমরা এখানে পাবো হ্যামিকিটাল, এখানে পাবো কিটাল। এখানকারও বেশ কিছু এক্সাম্পল আছে, আমি দেখাচ্ছি না, তোমরা দেখে নিবা। তো এই গেল আমাদের অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাকশন। নেক্সট আমাদের আসবে হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম পড়েছিলাম আমরা। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। ঘুমাই গেছো সবাই? আসলে মানে এত দ্রুত পড়াতে হচ্ছে, তোমাদের টাইম অনেক শর্ট, যে জন্য কিছু করার নাই, আসলে তোমাদের সাথে ইন্টারেকশন করতে পারছি না। আচ্ছা, রিঅ্যাকশন মেকানিজম, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বুঝতে পারছি নিউক্লিওফাইল অবশ্যই থাকবে, নিউক্লিওফাইল কোনো কিছুকে প্রতিস্থাপিত করবে। কোনো কম্পাউন্ড থেকে কোনো একটা ফাংশনাল গ্রুপকে যখন নিউক্লিওফাইল প্রতিস্থাপিত করে তখন সেটাকে বলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর যাকে প্রতিস্থাপিত করতেছে সে তো চলে যাচ্ছে, এই জন্য তাকে বলা হয় লিভিং গ্রুপ। ঠিক আছে, তো নিউক্লিওফাইল প্রতিস্থাপিত করে কার্বনের সাথে যুক্ত হচ্ছে। নিউক্লিওফাইল মানে আমরা জানি ইলেকট্রন রিচ, তার মানে কার্বন কি হবে, পজিটিভ হবে, তার কার্বন পজিটিভ। তার মানে নিউক্লিওফাইল যুক্ত হওয়ার আগেও কার্বন পজিটিভ ছিল, তাহলে তখন কার্বনের সাথে নেগেটিভ কি যুক্ত ছিল, লিভিং গ্রুপটা নেগেটিভ ছিল। ঠিক আছে, তো লিভিং গ্রুপটা যখন চলে যায় সেটা অ্যানায়ন হিসেবে চলে যায়, আর নিউক্লিওফাইলটা এসে কার্বনের সাথে যুক্ত হয়, এই ধরনের আমরা প্রোডাক্ট পাই। তো এই ঘটনাটা কখন ঘটে, লিভিং গ্রুপটা হবে কি তড়িৎ ঋণাত্মক আর কার্বনটা হবে তড়িৎ ধনাত্মক, মানে কার্বনের তড়িৎ ধনাত্মক না, কার্বনের থেকে লিভিং গ্রুপটা বেশি তড়িৎ ঋণাত্মক হবে, যার কারণে লিভিং গ্রুপে হবে পার্শিয়াল নেগেটিভ চার্জ। সো আমরা লিভিং গ্রুপ হিসেবে কাকে পেতে পারি,
হ্যালোজেনকে পেতে পারি। আমরা জানি হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের ক্ষেত্রে বেশি কার্বনের থেকে। তো অ্যালকাইল হ্যালাইড গুলোকে আমরা প্রতিস্থাপিত করতে পারি নিউক্লিওফাইল দিয়ে হ্যালোজেনকে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কি ব্যবহার হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের বেজ হিসেবে ব্যবহার হবে, যেখান থেকে আমরা নিউক্লিওফাইল পাবো, হাইড্রোক্সিল আয়ন পাবো। এটা আমাদের নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। হাইড্রোক্সিল আয়ন কি করবে? হ্যালাইডটাকে সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে সে যে যুক্ত হবে কার্বনের সাথে। এখানে কার্বন পার্শিয়াল পজিটিভ, হ্যালাইড পার্শিয়াল নেগেটিভ। ঠিক আছে, তো জেনারেলি আমরা এইভাবে রিঅ্যাকশনটাকে লিখতে পারি, অ্যালকাইল হ্যালাইড প্লাস নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল এসে কার্বনের সাথে যুক্ত হয়েছে এবং হ্যালাইড চলে গেছে। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা জানি দুই ধরনের, ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন SN1, বায়োমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন SN2। তো ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এই রিঅ্যাকশনটাতে অ্যালকাইল হ্যালাইড নিউক্লিওফাইলের সাথে যুক্ত হলো, দেখো নিউক্লিওফাইল এসে অ্যালকাইল হ্যালাইডকে প্রতিস্থাপিত করলো। এক্ষেত্রে রিঅ্যাকশনের যে রেটটা, এই রিঅ্যাকশনের রেট শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে না। কারণটা আমরা পড়েছি ক্লাসে, তা আমরা দেখব। তো এই কারণে এই রিঅ্যাকশনটা হচ্ছে মলিকুলারিটি কি হবে এই রিঅ্যাকশনের, যেহেতু একজনের উপর ডিপেন্ড করে রিঅ্যাকশন রেট, এর মলিকুলারিটি 1, এই জন্য এটাকে বলা হয় ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, এই রিঅ্যাকশনটা হয় কয়টা স্টেপে? দুইটা স্টেপে। ফার্স্ট স্টেপে কি হয়, অ্যালকাইল হ্যালাইডের যে বন্ডটা আছে এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয় আর হ্যালাইড আয়ন তৈরি হয়। তো লিভিং গ্রুপ তোমার অলরেডি চলে গেছে। সেকেন্ড স্টেপে কি হবে, কার্বোক্যাটায়ন সে তো হচ্ছে পজিটিভ চার্জ, সে তো আনস্টেবল, সে যখন কি করবে, নিউক্লিওফাইলের সাথে, নিউক্লিওফাইল আমাদের নেগেটিভ চার্জ আছে, নিউক্লিওফাইলের সাথে এসে যুক্ত হবে, যুক্ত হয়ে এই ধরনের প্রোডাক্ট তৈরি করবে। সো আমাদের ফার্স্ট স্টেপটা খুবই স্লো স্টেপ, দেখো উভমুখী রিঅ্যাকশন, এটা স্লো স্টেপ, এটা আমাদের রেট ডিটারমাইনিং স্টেপ, RDS দিয়ে লিখছি। আর সেকেন্ড স্টেপটা আমাদের খুবই ফাস্ট স্টেপ। ঠিক আছে, সেকেন্ড স্টেপটা এতটা ফাস্ট যে এখানে আমরা রেট ডিটারমাইন করতে পারি না, আমরা স্লো স্টেপে রেট ডিটারমাইন করি। সো রেট ডিটারমাইনিং স্টেপে কিন্তু আমাদের নিউক্লিওফাইল নাই, তার মানে এখানে আমাদের রেট কার উপর ডিপেন্ড করতেছে, শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের কনসেন্ট্রেশনের উপর, যার কারণে এই রিঅ্যাকশনটা ইউনিমলিকুলার। ঠিক আছে, কিন্তু বায়োমলিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়েছে, এই যে যে ঘটনাগুলো ঘটলো, হ্যালাইড আমাদের লিভিং গ্রুপ চলে গেল এবং নিউক্লিওফাইল এসে অ্যাড হলো, পুরো ঘটনাটাই একই স্টেপে হয়। নিউক্লিওফাইল এসে অ্যাড হচ্ছে, হ্যালাইড চলে যাচ্ছে, পার্শিয়াল বন্ড তৈরি হচ্ছে নিউক্লিওফাইলের সাথে, হ্যালাইডের সাথে বন্ডটা পার্শিয়ালি ব্রেক হয়ে যাচ্ছে, তখন নিউক্লিওফাইল এসে যুক্ত হয়েছে, হ্যালাইড চলে গেছে, এটা এক স্টেপে হয়ে থাকে। সো আমাদের এই স্টেপটা রেট ডিটারমাইনিং স্টেপ, এই স্টেপে আমরা দেখতে পাচ্ছি দুইটা নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইড, এই দুইটা স্পিসিসের উপরেই আমাদের রেট নির্ভর করছে, এই কারণে এই রিঅ্যাকশনটা হচ্ছে বায়োমলিকুলার এবং এই রিঅ্যাকশনটা একই স্টেপে হয়ে থাকে। আচ্ছা, এখন কিভাবে হয়, মেকানিজমটা কি দেখো, কার্বন হ্যালাইড আমরা জানি ইলেকট্রোনেগেটিভ, আবার নিউক্লিওফাইলের উপর নেগেটিভ চার্জ আছে, তো নিউক্লিওফাইল এসে যুক্ত হবে হ্যালাইড যে পাশে আছে তার বিপরীত পাশ থেকে, একই পাশ থেকে আসলে হ্যালাইড আর নিউক্লিওফাইলের মধ্যে রিপালশন হবে। হ্যাঁ, তখন কি হবে, নিউক্লিওফাইল এবং কার্বনের মধ্যে পার্শিয়াল একটা বন্ড ফর্ম হচ্ছে, আবার কার্বন এবং হ্যালোজেনের মধ্যে বন্ডটা পার্শিয়ালি ব্রেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে কি হলো, এটা আমাদের ইন্টারমিডিয়েট স্টেপ, যেখানে আমাদের 5টা কার্বনের সাথে 5টা অ্যাটম কোঅর্ডিনেট হয়ে আছে, এটাকে বলা হয় প্যান্টা কোঅর্ডিনেট ট্রানজিশন স্টেট। এখান থেকে তখন কি তৈরি হবে, নিউক্লিওফাইলের সাথে বন্ডটা পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে এবং হ্যালাইডের সাথে বন্ডটা পুরোপুরি ভাবে ব্রেক হয়ে যাবে, অর্থাৎ লিভিং গ্রুপটা বের হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি যে প্রোডাক্টটা পাবো, সেই প্রোডাক্টটা হবে শুরুতে যে প্রোডাক্ট ছিল, রিঅ্যাকট্যান্ট ছিল, তার ইনভার্সন প্রোডাক্ট। ঠিক আছে, ইনভার্সন পাবো, কারণ কি শুরুতে হ্যালোজেন যেদিকে ছিল, নিউক্লিওফাইল তার অপোজিট থেকে অ্যাটাক করেছে, সো এই প্রোডাক্টটা উল্টে যাবে, হ্যালোজেন ছিল ডান পাশে, নিউক্লিওফাইল আছে বাম পাশে, পুরো গঠনটা উল্টে গেছে। এখন আমার কার্বন যদি হয় কাইরাল কার্বন, অর্থাৎ হাইড্রোজেন, এই যে 3টা হাইড্রোজেনের জায়গায় এখানে হাইড্রোজেন আছে, এখানে R1 আছে, এখানে R2 আছে, এরকম তিনটা আলাদা গ্রুপ আছে, অর্থাৎ কার্বনের সাথে 4টা আলাদা গ্রুপ আছে, কাইরাল কার্বন। তখন তার মানে আমি কি পাবো, আমার স্টার্টিং রিঅ্যাকট্যান্ট যদি হয় ডি আইসোমার, তাহলে আমি প্রোডাক্ট যেটা পাচ্ছি সেটা কি হবে, ডি আইসোমার, যেখানে এই গ্রুপটা ছিল, লিভিং গ্রুপটা ছিল ডান পাশে, এখন নিউক্লিওফাইলটা চলে আসছে আমার বাম পাশে, উল্টা পাশে, এবং এই পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এখানে পাবো ইনভার্সন পাবো, এল আইসোমার পাবো। ঠিক আছে, তার মানে SN2 রিঅ্যাকশন মেকানিজমে যদি কোনো কাইরাল কার্বন থেকে থাকে, আমরা ডি থেকে কি পাবো, এল আইসোমার পাবো। কিন্তু SN1 এর ক্ষেত্রে কি হবে, SN1 এ আমাদের এরকম একটা অ্যালকাইল হ্যালাইড আছে, প্রথমে অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনের মধ্যে বন্ড ভেঙে গেল, ভেঙে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। ঠিক আছে, এই কার্বোক্যাটায়ন তৈরি হলো, কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে কি হলো,
নিউক্লিওফাইল সে অ্যাটাক করলো, করে আমরা প্রোডাক্ট পেলাম। এখন এই কার্বোক্যাটায়নটার স্ট্রাকচার হচ্ছে প্ল্যানার। এর উপর মানে একে সামনে থেকে পেছন থেকে দুইটা ফেস থেকে, ফেস আছে দুইটা, একটা সামনের ফেস এটা, পেছনের ফেস এটা, দুইটা ফেস থেকে এখন নিউক্লিওফাইল, এই যেহেতু প্লেনার কোনো বাধা নাই, দুইটা ফেস ফাঁকা আছে, দুইটা ফেস থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করছে। এর ফলে কি হচ্ছে, নিউক্লিওফাইল একবার আছে ডান পাশে, একবার আছে বাম পাশে। অর্থাৎ তুমি এখানে কি পাচ্ছ, 50% ডি আইসোমার পাচ্ছ, 50% এল আইসোমার পাচ্ছ। এই দুইটা আইসোমারের ডি আর এল এর মিক্সচারকে আমরা জানি কি বলে, রেসিমিক মিক্সচার, তাই না? জি ম্যাম। রেসিমিক মিক্সচার, এটা আমাদের থিওরিটিক্যালি আমরা রেসিমিক মিক্সচার পাই 50%, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে 50% হয় না। এখন ওটা হায়ার লেভেলে পড়া, ওটা তোমাদেরকে পড়ানো হয়নি। তো তোমরা মনে রাখবা SN1 এবং SN2 এর ক্ষেত্রে জিওমেট্রি গুলো কিভাবে চেঞ্জ হয় রিঅ্যাকশন মেকানিজমে। তোমাদেরকে যদি বলা হয় SN1 রিঅ্যাকশনের ফলে আমরা কি ধরনের জিওমেট্রিক্যাল প্রোডাক্ট পাই, SN2 এর রিঅ্যাকশনের ক্ষেত্রে কিভাবে কি ধরনের জিওমেট্রিক্যাল প্রোডাক্ট পাই, মেকানিজমের সাথে দেখাও এবং এক্সপ্লেইন করো, তখন এই স্লাইডটা খুব সুন্দর করে দেখাতে হবে এবং এক্সপ্লেইন করতে হবে। এই স্লাইডটা না, মেকানিজমের জিওমেট্রির ক্ষেত্রে এখানে আরেকটা স্লাইড আছে, এই স্লাইডটা সুন্দর করে এক্সপ্লেইন করতে হবে, তাই তো? জি ম্যাম। ওকে, এখানে SN1 SN2 এর মধ্যে পার্থক্য দেওয়া আছে। দেন আসলে আমাদের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে কি হবে, ইলেকট্রোফাইল অ্যাড হবে। ইলেকট্রোফাইল অ্যাড হবে তার মানে কি, যার সাথে অ্যাড হবে তার মানে, ইলেকট্রোফাইল মানে কি, নিউক্লিওফাইল মানে যাতে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, তার ইলেকট্রন বেশি। আর ইলেকট্রোফাইল মানে কি, তার ইলেকট্রন কম, তার ইলেকট্রনের উপর আকর্ষণ, যার প্রতি আকর্ষণ তার ইলেকট্রোফাইলের আকর্ষণ যার প্রতি, তার ইলেকট্রন বেশি আছে। যেমন অ্যালকিন, ডাবল বন্ড ট্রিপল বন্ডের কম্পাউন্ড গুলো, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কি হয়, পাই ইলেকট্রন গুলো জানি আমরা লুজলি বাউন্ড থাকে, এই পাই ইলেকট্রন গুলোর প্রতি সহজেই এগুলো দিয়ে দিতে পারে, এই ফলে ভেঙে যায় পাই বন্ডটা সহজেই। এর ফলে এদের প্রতি ইলেকট্রোফাইল গুলো খুবই অ্যাট্রাক্টেড হয়। এখানে একটা এডিশন রিঅ্যাকশন দেখানো হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। সো কি হয়, পাই বন্ডটা ভেঙে যাবে, একটা কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে, একটা কার্বনে হ্যালোজেন যুক্ত হবে। তো মেকানিজমটা কি, ফার্স্ট কার সাথে যুক্ত হবে, ফার্স্ট যুক্ত হবে অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে কি, একটা আছে প্রোটন, একটা আছে হ্যালাইড। এখন প্রোটন যে যুক্ত হবে কার সাথে, পাই ইলেকট্রনের সাথে, পাই ইলেকট্রনের সাথে যুক্ত হলো পাই ইলেকট্রন, এটা কি হবে, আসলে এটা ঘটনা ঘটে এইভাবে, বন্ডটা চলে আসে এই জায়গায় এসে তার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। দুইটা কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে এই পাই বন্ডটার মাধ্যমে, ঠিক আছে। পাই বন্ডের মাধ্যমে যে কোনো দুইটা কার্বনের সাথে একটাতে হাইড্রোজেন যুক্ত হবে, তখন কি হবে, আরেকটা কার্বনে তো তিনটা হাত হইলো, একটা হাত ফাঁকা হয়ে গেল, ইলেকট্রন কমে গেল, তখন সে পজিটিভ চার্জ হয়ে গেছে, ঠিক আছে। পজিটিভ চার্জ এখন কি করবে, সিস্টেমের মধ্যে যদি কোনো নেগেটিভ চার্জ পায় তার সাথে যুক্ত হবে। নেগেটিভ চার্জ কে আছে আমাদের সিস্টেমের মধ্যে, হ্যালাইড আছে। হ্যালাইড কি, নিউক্লিওফাইল না, নেগেটিভ চার্জ পজিটিভের প্রতি আকর্ষণ করবে। সো তখন কি হবে, এই পজিটিভ চার্জের সাথে এই হ্যালাইড এসে যুক্ত হলো নিউক্লিওফাইল হিসেবে, তখন আমরা এরকম একটা অ্যাডিশন প্রোডাক্ট পেলাম। তার মানে আমাদের ফার্স্ট স্টেপে কি হয়েছিল, ইলেকট্রোফাইল অ্যাডিশন হয়েছিল, সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল অ্যাডিশন হয়েছে। এটা তো আমার সিমেট্রিক্যাল অ্যালকিন, অর্থাৎ দুই পাশে আমার কার্বনটা একই রকম, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কিন্তু অ্যালকিনটা যদি আমার আনসিমেট্রিক্যাল হয়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা জানি যে মার্কোনিকোভের রুল আছে। মার্কোনিকোভের রুল আমি বারবার বলেছিলাম যে কি, হাইড্রোজেনটা যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে অ্যাড হয়, আর নেগেটিভ পার্টটা অর্থাৎ আমাদের এখানে হ্যালোজেনটা কোথায় গিয়ে যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন কম, এখানে কার সাথে যুক্ত হবে, হাইড্রোজেন। ম্যাম প্রথম কার্বনটার সাথে। হাইড্রোজেন যেখানে বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, হাইড্রোজেন যে যুক্ত হবে এখানে, হ্যালোজেন এসে যুক্ত হবে এইখানে। হ্যাঁ, ঠিক আছে, এটা হবে আমাদের মেজর প্রোডাক্ট। আর অন্যটা হবে আমাদের, যদি হাইড্রোজেন গিয়ে যুক্ত হইতো এই জায়গায়, হ্যালোজেন যদি হইতো এই জায়গায়, এটা হবে আমাদের মাইনর প্রোডাক্ট। এখন কোশ্চিন হচ্ছে মেজর বা মাইনর কেন, এটা আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশনের যে মেকানিজম দেখলাম সেটা দিয়ে এক্সপ্লেইন করতে পারবো। হ্যাঁ, এই যে দেখো দুইটা এক্সাম্পল দেখেছি। সব সময় 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড গুলো মার্কোনিকভ রুল অনুযায়ী যে প্রোডাক্ট পাই, যেটাতে আমাদের হাইড্রোজেনটা যায় যেখানে বেশি হাইড্রোজেন সেখানে, আর হ্যালোজেনটা যায় যেখানে কম হাইড্রোজেন সেখানে, এটাকে আমরা মেজর প্রোডাক্ট হিসেবে পাই। এটা আমাদের সবসময় 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি হয়। যদি হ্যালোজেনটা হাইড্রোজেনটা যেখানে কম হাইড্রোজেন সেখানে গিয়ে যুক্ত হতো, তাহলে আমরা সবসময় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পেতাম, ঠিক আছে। তো এখানে কোশ্চেন হচ্ছে কেন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মাইনর প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি গুলো মেজর প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, ঠিক আছে। এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি, দুইটা এক্সাম্পল মেকানিজম, একটার মেকানিজম আমি দেখাবো আর একটা মেকানিজম তোমরা নিজেরাই
প্র্যাকটিস করবা। তো কি হয়েছিল, প্রথমে আমাদের কি হয়, পাই ইলেকট্রন প্রোটনের সাথে যুক্ত হয় পাই ইলেকট্রন দিয়ে, তাই না? পাই ইলেকট্রন দিয়ে প্রোটনের সাথে যুক্ত হয়, আমাদের হ্যালাইড আয়নটা হ্যালাইড হিসেবে থাকে। তো পাই ইলেকট্রন দিয়ে যখন প্রোটনের সাথে যুক্ত হয়েছে, এখন প্রোটনটা কোথায় যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হলে এই কার্বোক্যাটায়ন পাইছি। এখন এখানে আমাদের হাইড্রোজেন বেশি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ধরলাম, 1 নাম্বার কার্বনে হাইড্রোজেন বেশি, এখানে এসে প্রোটন যুক্ত হয়েছে। 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন কম, এখানে যখন এসে প্রোটন যুক্ত হয়েছে তখন আমি পাইছি এইটা। তার মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যদি হাইড্রোজেন যুক্ত হয় তখন আমি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে গিয়ে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন আমি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি। এখন কোনটা বেশি স্টেবল, 1 ডিগ্রি না 2 ডিগ্রি? ম্যাম 2 ডিগ্রি। 2 ডিগ্রি। আমরা জানি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি অর্ডার হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এখন যে বেশি স্টেবল সে বেশি পরিমাণে তৈরি হবে, নাকি যে কম স্টেবল সে বেশি পরিমাণে? যে কম যেটা স্টেবল বেশি সে stable। কি করবে, সে তৈরি হওয়ার সাথে সাথে আবার আগের অবস্থায় চলে যেতে যাবে। সে তো ধরো তুমি বসে থাকতে পছন্দ করো, এখন তোমাকে যদি আমি বলি দাঁড়ায় থাকো, তুমি বারবার চেষ্টা করবে বসতে, তাই না? আর যদি তোমাকে বসাই রাখি তাহলে কোনো সমস্যা আছে? না আচ্ছা, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু স্টেবল, সে স্টেবল অবস্থায় আছে, সে তার মানে বেশি পরিমাণে তৈরি হবে। আর 1 ডিগ্রি যেহেতু আনস্টেবল, সে তৈরি হওয়ার পর আবার আগের অবস্থায় চলে যেতে যাবে, অর্থাৎ এটা কম পরিমাণে তৈরি হবে। এখন নেক্সট এটা কি হবে, এর সাথে কে যুক্ত হবে, 2টা কার্বোক্যাটায়নের সাথেই হ্যালাইড যুক্ত হবে। এখানে আমাদের একটা হ্যালাইড যুক্ত হয়েছে, এখানে একটা হ্যালাইড যুক্ত হয়েছে। তাহলে বলো কোনটা মেজর প্রোডাক্ট হলো, কোন কার্বোক্যাটায়নটা আমার বেশি ছিল? এটা ছিল 2 আমার হাই ডিগ্রি। অ্যামাউন্টে, এটা ছিল আমার হাই অ্যামাউন্টে। কোন লো অ্যামাউন্টে, কোন অ্যালকাইল হ্যালাইডটা তাহলে মেজর হলো? 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মেজর হলো না, মেজর প্রোডাক্ট। জি ম্যাম। 1 ডিগ্রিটা মাইনর প্রোডাক্ট। এভাবে এক্সপ্লেইন করতে হবে কেন, ঠিক আছে? এখানে এই যে মেকানিজম, দুইটা সাইড মিলে কিন্তু মেকানিজমটা কিন্তু দুইটা সাইড মিলে, হ্যাঁ, এখানেও আছে এখানেও আছে, এবং যে কথাগুলো বললাম সেখানে নিচে কিন্তু এক্সপ্লেইন করা আছে। ঠিক সেম মেকানিজমটা এখানে দেখো, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে তুমি সেম মেকানিজমটা অ্যাপ্লাই করতে পারবা, যেখানে 3 ডিগ্রিটা মেজর প্রোডাক্ট, 1 ডিগ্রিটা মাইনর প্রোডাক্ট। ঠিক আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এরপরে আমাদের ইলিমিনেশন রিঅ্যাকশন। ইলিমিনেশন মানে আমরা জানি যে ইলিমিনেট হয়ে যাবে। সো এখানে হবে ইন্ট্রামলিকুলার ইলিমিনেশন, একই মলিকুল থেকে 2টা অ্যাটম ইলিমিনেট হয়ে একটা ডাবল বন্ড তৈরি হবে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তৈরি হতে পারে। এটা ঘটে বেজের উপস্থিতিতে, কিন্তু বেজটা হবে অ্যালকোহলিক। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইডকে যদি তুমি অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করো তখন আমি পাবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন প্রোডাক্ট, অর্থাৎ এই যে অ্যালকাইল হাইড্রেট ব্রোমিনটা ছিল, ব্রোমিনের জায়গায় চলে আসবে হাইড্রোক্সিল। কিন্তু আমি যদি অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করি সেক্ষেত্রে আমি পাবো ইলিমিনেশন প্রোডাক্ট, অর্থাৎ অ্যালকিন পাবো। কি বললাম, অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি ট্রিট করি তাহলে আমি কি পাবো, অ্যালকোহল পাবো, সরি অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি ট্রিট করি তাহলে পাবে আমি অ্যালকোহল। অ্যাকুয়াস মানে জলীয়, যেখান থেকে আমার হাইড্রোক্সিল আয়ন নিউক্লিওফাইল তৈরি হয়, সেখান থেকে আমি পাবো অ্যালকোহল। আর যদি আমি অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করি তখন আমি পাবো কি, অ্যালকিন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখানে আসলে কি করে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালকোহল রিঅ্যাকশন করে, রিঅ্যাকশন করে কি তৈরি করে, অ্যালকোক্সাইড আয়ন তৈরি করে, সোডিয়াম অ্যালকোক্সাইড। হ্যাঁ, এই অ্যালকোক্সাইড আয়নটা এখানে বেজ হিসেবে কাজ করে। বেজ হিসেবে সে কি করবে, বেজ হিসেবে সে এই যে অ্যালকোক্সাইড আয়ন আমার তৈরি হয়েছে এই জায়গায়, বেজ হিসেবে এই প্রোটনটাকে নিয়ে নিবে, এখান থেকে একটা প্রোটনকে নিয়ে নিবে, আর এই ব্রোমিনটা চলে যাবে, চলে গিয়ে প্রোটন আর ব্রোমিন দুইটা চলে গেল, তখন এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে। আমরা মেকানিজম দেখলে বুঝতে পারবো, ঠিক আছে? তো এখানে অ্যালকিন তৈরি হয়, তারপরে সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়, ওয়াটার তৈরি হয়। এইখানে 3টা ঘটনা ঘটে। প্রথমে আমাদের লিভিং গ্রুপটা চলে যায়, লিভিং গ্রুপটা চলে যায় তখন কি হবে, এই যে আমাদের ইয়াটা আছে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড, এ কি করে, এ তখন বেজ হিসাবে একটা প্রোটনকে নিয়ে নেয়। তারপরে কি হয়, কার কাছ থেকে প্রোটনটাকে নিবে, লিভিং গ্রুপ যার কাছ থেকে গেছে, এই কার্বনে আছে লিভিং গ্রুপ, এখান থেকে লিভিং গ্রুপ গেলে তার পাশের কার্বন থেকে এই প্রোটন নিয়ে নিবে, প্রোটন নিয়ে দুইজনের মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হবে। এই 3টা ঘটনা ঘটবে। তো ইলিমিনেশন রিঅ্যাকশন দুই ধরনের, U1 E2। U1 মানে SN1 এর মতোই, এটাও হচ্ছে ইউনিমলিকুলার এবং 2টা স্টেপে হয়। প্রথম স্টেপে কি হয়, আমাদের SN1 এ যেমন প্রথম স্টেপে লিভিং গ্রুপ চলে গিয়ে ক্যাটায়ন তৈরি হয়েছিল, এখানেও ঠিক তেমনি লিভিং গ্রুপ চলে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এটাও স্লো স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। আর SN1 এ কি হয়েছিল, সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল এসে এখানে যুক্ত হয়ে গেছিল, তাই না? কিন্তু এখানে এটা হবে না, এখানে কি হবে,
আমাদের যে অ্যালকোক্সাইড আয়ন তৈরি হয়, আমি বললাম কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালকোহল মিলে অ্যালকোক্সাইড আয়ন তৈরি হয়, যেটা বেজ হিসেবে কাজ করে। এই বেজটা এসে এখানে পাশের কার্বন থেকে, কার্বোক্যাটায়নের যেখানে পজিটিভ চার্জ তার পাশের কার্বন থেকে প্রোটনকে নিয়ে নিচ্ছে, এবং এই পাই ইলেকট্রন গুলো তখন এখানে চলে যাচ্ছে, সরি, এই সিগমা বন্ডের ইলেকট্রন গুলো তখন এই কার্বন দুইটার মধ্যে চলে যাচ্ছে, চলে গিয়ে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা অ্যালকিন পাচ্ছি। প্রথম স্টেপটা আমাদের SN1 এর মতোই, সেকেন্ড স্টেপটা শুধু আলাদা। ঠিক আছে, সেকেন্ড স্টেপে হয় আমাদের অ্যাডিশন নিউক্লিওফাইলের, আর এক্ষেত্রে আমাদের হচ্ছে হাইড্রোজেনটা ইলিমিনেশন হচ্ছে। তাহলে ই2 কি হয়? ই2 হচ্ছে বায়োমলিকুলার, সিঙ্গেল স্টেপে হয়। সিঙ্গেল স্টেপ মানে কি, এখানে লিভিং গ্রুপ চলে যাওয়া, বেজ এসে প্রোটন নিয়ে নেওয়া, ডাবল বন্ড ফর্ম হওয়া, সবগুলো একই স্টেপে হয়। দেখো, লিভিং গ্রুপটা চলে যাচ্ছে, বেজ এসে এখানে প্রোটন নিয়ে নিচ্ছে, আর সিগমা বন্ডের ইলেকট্রন গুলো চলে যাচ্ছে দুইটা কার্বনের মাঝখানে, যে ডাবল বন্ড তৈরি করছে, একই স্টেপে হচ্ছে। ঠিক আছে, এখানে বেজ কি আমাদের, আমি বলেছি অ্যালকোহল আর সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছি, রিঅ্যাকশন করে কি তৈরি করবে? সোডিয়াম অ্যালকোক্সাইড, যেখানে আমার অ্যালকোক্সাইড আয়নটা বেজ হিসেবে কাজ করবে। আচ্ছা, সো ইলিমিনেশন রিঅ্যাকশনে আমার যদি অ্যালকিন, আমি যে অ্যালকাইল হ্যালাইডটা তৈরি করেছি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল পাচ্ছি, ঠিক আছে, যেমন আমি এমন দেখিয়েছি, এক্ষেত্রে আমি যে অ্যালকিনটা পাচ্ছি, সরি, অ্যালকোহল থেকে তো অ্যালকিন পাচ্ছি, এরকম একটা প্রোডাক্ট পাচ্ছি, কারণ এখানে আমার কার্বনের সাথে যে দুইটা কার্বন আছে, দুইটা কার্বন একই রকম, তাই না? তো যেখান থেকে হাইড্রোজেন যাক আমি এই প্রোডাক্টটা পাবো। কিন্তু দুইটা কার্বন যদি একই না হতো, আমার যদি এরকম হতো, সেক্ষেত্রে আমার হাইড্রোজেন কি হতো? এই কার্বন থেকে যেত না এই কার্বন থেকে যেত, কোথায় আমি মেজর প্রোডাক্ট পাতাম? 1 2 3, 1 নাম্বার কার্বন থেকে গেলে মেজর প্রোডাক্ট পাবো, না 3 নাম্বার কার্বন থেকে গেলে মেজর প্রোডাক্ট পাবো? কি মনে হয় তোমাদের? সাইজেব রুল কি বলে? ম্যাম যেখানে কম আছে সেখান থেকে যাবে। ভেরি গুড, যেখানে কম আছে সেখান থেকে যাওয়ার পরে আমরা যেটা প্রোডাক্ট পাবো সেটা হবে মেজর প্রোডাক্ট, আর যেখানে বেশি আছে সেখান থেকে আমি যে প্রোডাক্টটা পাবো সেটা পাবো মাইনর প্রোডাক্ট। অর্থাৎ এখান থেকে আমি যদি প্রোডাক্টগুলো লিখি, CH3, আমার তো দুইটা অপশন, একটা তো ব্রোমিন তো এখান থেকে যাবেই, তার সাথে পাশের কার্বন থেকে হাইড্রোজেন যাবে। সো 3 নাম্বার কার্বন থেকে যখন হাইড্রোজেন যাচ্ছে তখন আমি প্রোডাক্ট একটা পাচ্ছি কিরকম, CH3, আর 1 নাম্বার কার্বন থেকে যখন হাইড্রোজেন যাচ্ছে তখন প্রোডাক্ট কেমন পাচ্ছি? CH3, CH2, CH ডাবল বন্ড, CH2। তো এইটা হবে আমার মেজর প্রোডাক্ট, আর এটা হবে মাইনর প্রোডাক্ট। সাইজেব রুল ফলো করবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট আমরা কি জানি? ইন্ডাকটিভ ইফেক্ট কি? যদি দুইটা কোনো কার্বন চেনের মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ যুক্ত থাকে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যুক্ত থাকে, তখন ওই তড়িৎ ঋণাত্মক অ্যাটমটা কি করবে? কার্বন থেকে নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নিবে। টেনে নেওয়ার ফলে কি হবে? তাদের মধ্যে একটা পোলারাইজেশন গ্রুপ করবে, অর্থাৎ গ্রুপটা হয়ে যাবে পোলার, বন্ডটা হয়ে যাবে পোলার। এই পোলার বন্ড হওয়ার কারণে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি, পোলার বন্ড মানে কি বুঝতে পারছি আমরা? পোলার বন্ডের সাথে যে দুইটা অ্যাটম যুক্ত আছে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, অর্থাৎ এটা আমাদের পোলার বন্ড, কার্বন ক্লোরিন, ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, কার্বন কম তড়িৎ ঋণাত্মক। তখন কি হবে? এই যে সিগমা বন্ডের ইলেকট্রন গুলো আছে ক্লোরিনের দিকে সরে থাকবে, যেহেতু ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক। সরে থাকার ফলে কি হবে? ক্লোরিনের উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ হবে, কার্বনের উপর পার্শিয়াল পজিটিভ চার্জ হবে। এই যে চার্জের সেপারেশন, এটাকে বলা হয় পোলারাইজেশন। পজিটিভ নেগেটিভ চার্জ সেপারেট হচ্ছে, এটাকে বলা হয় পোলারাইজেশন। এটাই হলো আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট। এখন ইন্ডাকটিভ ইফেক্ট আমাদের দুই ধরনের, একটা পজিটিভ, একটা নেগেটিভ। এই যে বন্ডের, সিগমা বন্ডে দুইজন যুক্ত আছে, তার মধ্যে একজন ইলেকট্রন উইথড্রয়িং, সরি, একজন হচ্ছে নেগেটিভ চার্জ বেশি, ইলেকট্রোনেগেটিভ বেশি। অনেকক্ষণ কথা বলতে বলতে আমার কথা উলটপালট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আবার বলি, কার্বন ক্লোরিন, এখানে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার্বনের কম। তো কার্বনের উপর পার্শিয়াল পজিটিভ, ক্লোরিনের উপর পার্শিয়াল নেগেটিভ, অর্থাৎ ক্লোরিন বন্ড সিগমা বন্ডের ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে ধরে আছে, নিজের দিকে টানছে। এই যে ক্লোরিন নিজের দিকে সিগমা বন্ডের ইলেকট্রন গুলোকে টানছে, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। যখনই কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বা গ্রুপ নিজের দিকে ইলেকট্রনদেরকে টানবে, সেটাকে বলা হয় নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এখন কার্বন কি করছে? ইলেকট্রন গুলোকে টানতে পারছে? টানছে না, ইলেকট্রন গুলোকে দিচ্ছে। সো কার্বন যে ইলেকট্রন দিবে সেটাকে বলা হবে পজিটিভ ইন্ডাকটিভ
ইফেক্ট, এটাকে প্লাস আই দিয়ে লেখা হবে। ইন্ডাকটিভ ইফেক্টে আই দিয়ে লেখা হয়, নেগেটিভের ক্ষেত্রে মাইনাস আই, পজিটিভের ক্ষেত্রে প্লাস আই। ঠিক আছে, তার মানে এখানে কার্বন আমাদের দেখাচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, ক্লোরিন দেখাচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এবং এই ইন্ডাকটিভ ইফেক্ট ক্লোরিনের উপরে কার্বনের যে ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি, এটা ক্লোরিনের থেকে ডিস্টেন্স বাড়ার সাথে সাথে কমবে, এবং 3টা কার্বনের পর এটা আর কাজ করে না। অর্থাৎ যদি আমাদের বিউটেন হয়, CH3 বিউটাইল ক্লোরাইড হয়, CH2CL, তাহলে এই বন্ডের দিকে ইলেকট্রন ঠেলতে পারবে 3 জন, 4 নাম্বার থেকে আর ইলেকট্রন দিতে পারবে না। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, এটাই গেল ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট। ইলেকট্রন উইথড্রয়িং মানে মাইনাস নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, ইলেকট্রন রিলিজিং প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট। এখানে কোন কোন গ্রুপগুলো ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট দেখায় আর কারা ইলেকট্রন রিলিজিং ইফেক্ট দেখায় এখানে দেওয়া আছে। ইলেকট্রন রিলিজিং ইফেক্ট দেখায় শুধুমাত্র অ্যালকাইল গ্রুপগুলো, অর্থাৎ পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেখায় শুধু অ্যালকাইল গ্রুপগুলো, আর নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেখায় অ্যালকাইল গ্রুপের সাথে যদি হ্যালোজেন যুক্ত থাকে, নাইট্রো গ্রুপ যুক্ত থাকে, কার্বক্সিল এস্টার, এই বিভিন্ন গ্রুপ যুক্ত থাকে, তখন তারা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেখায়। এরপরে ইলেকট্রোমারিক ইফেক্ট। ইলেকট্রোমারিক ইফেক্ট হচ্ছে যে একটা মলিকুলের মধ্যে পাই বন্ড যদি থেকে থাকে, সেই পাই ইলেকট্রনগুলো ওই মলিকুলের মধ্যেই কোনো একটা অ্যাটমের উপর মুভ করবে, এবং এই যে কোনো একটা অ্যাটমের উপর সরে যাচ্ছে সেটা করতেছে বাইরে থেকে একটা রিএজেন্টের প্রেজেন্সে। এই যে একই মলিকুলের মধ্যে পাই ইলেকট্রনগুলো মুভ করছে, এটাকে বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার মুভমেন্ট, যেহেতু একই মলিকুলের মধ্যে। কার প্রেজেন্সে হচ্ছে? বাইরে থেকে কোনো রিএজেন্টের প্রেজেন্সে। এই ইফেক্টটাকে বলা হয় ইলেকট্রোমারিক ইফেক্ট। ইলেকট্রোমারিক ইফেক্ট দুই ধরনের, পজিটিভ ইলেকট্রোমারিক ইফেক্ট এবং নেগেটিভ ইলেকট্রোমারিক ইফেক্ট। পজিটিভ ইলেকট্রোমারিক ইফেক্ট কাকে বলবো? বাইরে থেকে যে রিএজেন্টটা আছে সে পাই বন্ডের যে অ্যাটমটাকে অ্যাটাক করছে, পাই ইলেকট্রনগুলো তার দিকেই সরে যাচ্ছে। দেখো, প্রোটন এসে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড, প্রোটন এসে যে কার্বনকে অ্যাটাক করছে আমরা দেখছি পাই ইলেকট্রনগুলো তার উপরেই চলে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে পজিটিভ ইলেকট্রোমারিক ইফেক্ট। আর নেগেটিভ ইলেকট্রোমারিক ইফেক্ট কি? বাইরে থেকে যে রিএজেন্টটা আছে সেটা যেই অ্যাটমটাকে অ্যাটাক করছে, ডাবল বন্ডের যে অ্যাটমটাকে অ্যাটাক করছে বা পাই বন্ডের যে অ্যাটমটাকে অ্যাটাক করছে, পাই বন্ডটা সেই অ্যাটমের উপর না যেয়ে অন্য অ্যাটমের দিকে সরে যাচ্ছে। ঠিক আছে, দেখো পাই বন্ডটা সেই অ্যাটমে না যেয়ে তার কাছ থেকে সরে যাচ্ছে। দেখো, সায়ানাইড এসে যুক্ত হচ্ছে কার্বনে, আর পাই বন্ডের ইলেকট্রনগুলো চলে যাচ্ছে অক্সিজেনের উপর। এটাকে বলা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোমারিক ইফেক্ট। এটা আমি সিম্পল ভাষায় বুঝালাম, এখানে ইংলিশে দেওয়া আছে সুন্দর করে। তোমাদের কিন্তু বাংলা বুঝে লাভ নাই, বাংলা বুঝে লাভ অবশ্যই আছে, বুঝতে তো হবেই, কিন্তু বাংলা বুঝার সাথে সাথে ইংলিশ প্র্যাকটিস করতে হবে, নাহলে খাতায় তুমি এক্সপ্রেস করতে পারবে না। এরপর হচ্ছে মেসোমারিক ইফেক্ট। মেসোমারিক ইফেক্ট হয়ে থাকে রেজোনেন্সের কারণে। রেজোনেন্স কি? আমরা জানি যখন কোনো একাধিক স্ট্রাকচার পসিবল হয়, যেখানে অ্যাটম গুলো ঠিক থাকে, বন্ড গুলো ঠিক থাকে, শুধুমাত্র পাই ইলেকট্রন গুলো মুভ করে, পাই ইলেকট্রন গুলো তাদের পজিশন চেঞ্জ করে, তখন সেটাকে বলি রেজোনেন্স। এই রেজোনেন্সের কারণে যে ইফেক্ট গুলো হয় সেগুলোকে বলা হয় মেসোমারিক ইফেক্ট। ঠিক আছে, মেসোমারিক ইফেক্টও পজিটিভ আর নেগেটিভ হয়। পজিটিভ মেসোমারিক ইফেক্ট মানে কি? যখন তোমার স্ট্রাকচারের মধ্যে রেজোনেন্স হচ্ছে এবং সেখানে এই রেজোনেন্সটা হচ্ছে এমন একটা গ্রুপের উপস্থিতির কারণে যে গ্রুপটা ইলেকট্রন দিতে পারে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় পজিটিভ মেসোমারিক ইফেক্ট। আবার যদি এই রেজোনেন্স হয় এমন একটা গ্রুপের উপস্থিতিতে যে গ্রুপটা ইলেকট্রন টানতে পারে নিজের দিকে, সেটাকে বলা হয় নেগেটিভ মেসোমারিক ইফেক্ট। যেমন ধরো ফেনল, ফেনলের ক্ষেত্রে কি হচ্ছে? এই যে ফেনলের যে অক্সিজেনের লন পেয়ার গুলো আছে, এগুলো দেখো সে বেনজিন রিং এর দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ কি আমরা কি বলতে পারি? ফেনলের হাইড্রোক্সিল গ্রুপ কি? ম্যাম, ফেনলের হাইড্রোক্সিল গ্রুপ ইলেকট্রন দানকারী। দানকারী। অর্থোপ্যারা ডিরেক্টিং যে গ্রুপগুলো আমাদের আছে, সেই গ্রুপগুলো আসলে ইলেকট্রন ডোনেটিং হয়, বেনজিন রিং এর দিকে ইলেকট্রন ডোনেশন করে এবং পজিটিভ মেসোমারিক ইফেক্ট দেখায়। তখন কি হচ্ছে? এভাবে রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্স হয়ে আমরা বেশ কয়েকটা রেজোনেন্স স্ট্রাকচার পাচ্ছি। তো রেজোনেন্স মানে কি? আমাদের কি বন্ড বা অ্যাটমের পজিশন চেঞ্জ হয়েছে, শুধুমাত্র পাই ইলেকট্রন গুলো পজিশন চেঞ্জ হয়েছে। দেখো, এখান থেকে আগে এখানে ইলেকট্রন আসছে, তখন এইখান থেকে ইলেকট্রন গুলো সরে গেছে কার্বনের উপরে। আবার এই ইলেকট্রন গুলো সেখানে বন্ড ফর্ম করছে, তখন এই ইলেকট্রন গুলো কার্বনের উপর সরে গেছে। এগুলো বন্ড ফর্ম করছে, তখন এই পাই ইলেকট্রন গুলো কার্বনের উপর সরে গেছে। এভাবে আমাদের চেঞ্জ হচ্ছে শুধু পাই বন্ড গুলো, আমাদের সিগমা বন্ড বা অ্যাটমের পজিশনের কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, এটা গেল অ্যারোমেটিক ফেনলের ক্ষেত্রে। এখন এখানে আমার একটা অ্যালিফেটিক কম্পাউন্ড যেটা আনস্যাচুরেটেড, এখানে আমার মিথক্সি গ্রুপ আছে। এখানে দেখো এটা পজিটিভ মেসোমারিক ইফেক্ট কিনা দেখো। রেজোনেন্সটা হচ্ছে কিসের মাধ্যমে? অক্সিজেন থেকে ইলেকট্রন গুলো নিচ্ছে, তাই না?
তখন রেজোনেন্স হচ্ছে। আচ্ছা, রেজোনেন্সের আরেকটা কন্ডিশন আছে, কনজুগেশন। কনজুগেশন ছাড়া রেজোনেন্স হবে না। কনজুগেশন কি বলতো? অল্টারনেটিভ পজিশনে সিগমা বন্ড এবং পাই বন্ড থাকবে। এই যে পাই বন্ডটা সরে যাচ্ছে, এখানে নেগেটিভ চার্জ তৈরি করছে, তারপর নেগেটিভ চার্জটা যে এখানে সিগমা আরেকটা বন্ড ফর্ম করবে, বন্ড ফর্ম করার জন্য একটা জায়গা লাগবে ফাঁকা। এখানে যদি আগে থেকে পাই বন্ড থাকতো, ডাবল বন্ডের পর এখানেও যদি ডাবল বন্ড থাকতো, এখানে কি আবার এসে এই ডাবল বন্ড তৈরি করতে পারতো? পারতো না না। ম্যাম। এই যে অল্টারনেটিভ পজিশনে আমাদের ডাবল বন্ড আছে একটা, এখানে এখানে সিগমা বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে সিগমা বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে সিগমা বন্ড, ডাবল বন্ড সিগমা বন্ড। এখানেও দেখো, বা লন পেয়ার ইলেকট্রনের সাথে এই ঘটনাটা করতে পারে। এখানে লন পেয়ার ইলেকট্রন, এখানে সিগমা বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে সিগমা বন্ড, এখানে ডাবল বন্ড। এই যে অল্টারনেটিভ পজিশনে লন পেয়ার ইলেকট্রন বা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড অল্টারনেটিভ পজিশনে আছে, এটাকে বলা হয় কনজুগেশন। এই কনজুগেশন থাকলেই রেজোনেন্স পসিবল, তখনই তোমার মেসোমারিক ইফেক্টটা দেখা যাবে। যদি আমার ধরো এগুলো কিছুই ছিল না, এই দুই পাশে দুইটা পাই বন্ড ছিল, এক্ষেত্রে কি আমি রেজোনেন্স দেখাতে পারবো? এক্ষেত্রে আমি এভাবে সাইক্লিক রেজোনেন্স কন্টিনিউয়াসলি শো করা সম্ভব না। আচ্ছা, নেগেটিভ মেসোমারিক ইফেক্ট কি দেখাচ্ছে? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনে আমরা নাইট্রো গ্রুপটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সে বেনজিন রিং থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে। এখানেও দেখো আমাদের অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। তো এই ক্ষেত্রে আমাদের কতগুলো রেজোনেন্স স্ট্রাকচার পাচ্ছি। এই রেজোনেন্স স্ট্রাকচার গুলো তোমরা অলরেডি পারো, সবাই বাসায় প্র্যাকটিস করবা রেজোনেন্স স্ট্রাকচার গুলো। ঠিক আছে? এই গেল যখন কোনো রেজোনেন্সের ক্ষেত্রে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকতেছে, যে ইলেকট্রন ডোনেট করার মাধ্যমে রেজোনেন্সটা হচ্ছে, যেমন হাইড্রোক্সিল গ্রুপটা এখানে, সেটাকে বলা হচ্ছে পজিটিভ মেসোমারিক ইফেক্ট। আর যখন কোনো গ্রুপ ইলেকট্রন নিজের দিকে টানার ফলে রেজোনেন্সটা হচ্ছে, সেটাকে কি বলবো আমরা? নেগেটিভ মেসোমারিক ইফেক্ট। ঠিক আছে? অর্থাৎ অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপগুলো পজিটিভ মেসোমারিক ইফেক্ট দেখায়, আর মেটা ডিরেক্টিং গ্রুপগুলো নেগেটিভ ইলেকট্রোমারিক ইফেক্ট দেখায়। দেন এটা আমাদের লাস্ট টপিক। তোমরা একটু তোমাদের ইয়াগুলো লিখে দাও, আইডি গুলো লিখে দাও চ্যাট বক্সে। কার্বোক্যাটায়ন এবং কার্বোয়ানায়ন। কার্বোক্যাটায়ন মানে কি আমরা জানি, কার্বনের উপরে পজিটিভ চার্জ থাকবে, তখন সেটাকে বলি আমরা কার্বোক্যাটায়ন। আচ্ছা, কার্বোক্যাটায়নকে এইভাবে লিখতে পারবো। এখন কার্বোক্যাটায়ন স্টেবল কখন? পজিটিভ চার্জ বাড়লে স্টেবল, না পজিটিভ চার্জ কমলে স্টেবল? বলো তো। কি হবে? কার্বোক্যাটায়নের যে পজিটিভ চার্জের যে ঘনত্ব আছে, এটা যদি বেড়ে যায়, ডেনসিটি যদি বেড়ে যায়, তাহলে কি করবে? বেশি রিঅ্যাকশন করতে যাবে, না ডেনসিটি কমলে বেশি রিঅ্যাকশন করতে যাবে? কোনটা? ডেনসিটি বেড়ে গেলে বেশি রিঅ্যাকশন করতে চাই। রাইট। ডেনসিটি বেড়ে গেলে সে তো মানে ছুটাছুটি করবে যে আমি কোথায় নেগেটিভ জিনিস পাবো, আর ডেনসিটি কমলে সে কম ছুটাছুটি করবে, তাই না? তার মানে ডেনসিটি, পজিটিভ চার্জের ডেনসিটিটা কমলে, পজিটিভ চার্জ কমলেই সে বেশি স্টেবল। তাহলে আমি এখানে যদি তিনটা হাইড্রোজেন না যুক্ত থেকে আমি বলতাম যে এখানে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, ইলেকট্রন দেয় কার্বনের দিকে, তাহলে সে বেশি স্টেবল হতো? নাকি এখানে যদি আমি বলতাম যে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, এভাবে লিখি, ডোনেটিং অবশ্যই। ডোনেটিং ইলেকট্রন, ডোনেটিং গ্রুপ যখন ইলেকট্রন দিবে, পজিটিভ চার্জটা সামান্য নিউট্রাল হবে, পজিটিভ চার্জ ডেনসিটি কমে যাবে, এটা বেশি স্টেবল হবে। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে, সেই ইলেকট্রন নিজের দিকে ইলেকট্রন উইথড্রয়িং টেনে নিচ্ছে, তখন পজিটিভ চার্জ ডেনসিটি কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, তখন সে আনস্টেবল হয়ে যাচ্ছে। তো এটা আমরা দুইটা ইফেক্ট দিয়ে এক্সপ্লেইন করতে পারি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গুলোর মধ্যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল আমরা বলেছিলাম, 2 ডিগ্রি তারপরে তারপরে সবচেয়ে কম স্টেবল হচ্ছে 1 ডিগ্রি। এর কারণ কি? 3 ডিগ্রির ক্ষেত্রে তিনটা আমাদের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত আছে, তিনটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ 3 ডিগ্রি ক্ষেত্রে তিনজন তিন পাশ থেকে ইলেকট্রন দিচ্ছে, তার মানে কি এর পজিটিভ চার্জ ডেনসিটি কি অবস্থা? একদম কমে গেছে, তাই না? জি ম্যাম। আর 2 ডিগ্রি ক্ষেত্রে দুইজন দিচ্ছে, তাহলে এটা কমছে, কিন্তু 3 ডিগ্রির মতো না। 1 ডিগ্রির ক্ষেত্রে মাত্র একজন দিচ্ছে। সো মিথাইলের ক্ষেত্রে তো কেউই নাই পজিটিভ চার্জকে নিউট্রাল করার মতো। এই কারণে আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা সবচেয়ে বেশি স্টেবল। ঠিক আছে? জি ম্যাম। ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে আমরা এক্সপ্লেইন করতে পারতেছি, তাই না? আচ্ছা, যদি অ্যারোমেটিক রিং এরকম হয়, সেক্ষেত্রে আমরা ইন্ডাকটিভ ইফেক্টের সাথে সাথে আরেকটা ফ্যাক্টরে চলে আসবো, মেসোমারিক ইফেক্ট। হ্যাঁ, এটা আমাদের কি? বেনজাইল কার্বোক্যাটায়ন। বেনজাইল কার্বোক্যাটায়নটা স্টেবল কখন হবে? কিভাবে হচ্ছে? এখানে বেনজাইল কার্বোক্যাটায়ন আমরা দেখছি যে বেনজিন রিং থেকে নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে। ঠিক আছে? নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে, টেনে নেওয়ার ফলে কি হচ্ছে? কার্বনের উপর যে পজিটিভ চার্জ ছিল, কার্বনে আর আছে?
দেখো তো না ম্যাম, ছড়ায় পড়ছে এটা রিং এ। বেনজিন রিং এর মধ্যে ডিসপার্স হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে। সো কার্বনে তাহলে পজিটিভ চার্জ ডেনসিটি বেড়েছে না কমেছে? কমে গেছে। কার্বনে কমে গেছে, তাহলে এটা স্টেবল না আনস্টেবল? স্টেবল। স্টেবল। সো তার মানে আমরা কি দেখলাম, যখন কোনো কার্বোক্যাটায়ন পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেখাবে বা মেসোমারিক ইফেক্ট, কোনটা মেসোমারিক ইফেক্ট, এটা নেগেটিভ না পজিটিভ মেসোমারিক ইফেক্ট? এটা এটা ম্যাম নেগেটিভ মেসোমারিক নেগেটিভ, ইলেকট্রন উইথড্র করছে বেনজিন রিং থেকে, সো এটা নেগেটিভ মেসোমারিক ইফেক্ট। নেগেটিভ মেসোমারিক ইফেক্ট দেখাবে, তখন আমাদের কার্বোক্যাটায়ন গুলো হবে বেশি স্টেবল। নেক্সট আমাদের কার্বন আয়ন। কার্বন আয়ন মানে কার্বনের উপর নেগেটিভ চার্জ থাকবে। সো নেগেটিভ চার্জ যদি বাড়ে, তার মানে আমাদের কি হবে, সে পজিটিভ চার্জের সাথে যুক্ত হওয়ার জন্য তার টেন্ডেন্সি বেশি থাকবে, অর্থাৎ তার রিঅ্যাক্টিভিটি বেশি থাকবে এবং সে লেস স্টেবল হবে। আর যদি নেগেটিভ চার্জ কমে, তাহলে তার রিঅ্যাকশনের টেন্ডেন্সিও কম হবে, সে বেশি স্টেবল হবে। এখন এখানে বলো, এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি যুক্ত করি, স্টেবল হবে না আনস্টেবল হবে? আনস্টেবল হবে। আনস্টেবল হবে, কারণ সে ইলেকট্রন দিচ্ছে। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি দেই, তাহলে স্টেবল হবে। স্টেবল হবে। তার মানে এটা হচ্ছে কার্বোক্যাটায়নের ঠিক উল্টা। সো আমাদের স্টেবিলিটির অর্ডারও উল্টা। 3 ডিগ্রি কার্বন আয়ন সবচেয়ে লেস স্টেবল, 2 ডিগ্রি তার থেকে বেশি স্টেবল, 1 ডিগ্রি আরো বেশি স্টেবল, আর মিথাইল সবচেয়ে বেশি স্টেবল। কারণ কি 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতেছি 3টা অ্যালকাইল গ্রুপ যারা ইলেকট্রন ডোনেটিং, 3 পাশ থেকে ইলেকট্রন দিচ্ছে। ফলে কি হচ্ছে, কার্বনের উপরে নেগেটিভ চার্জের ডেনসিটিটা বেড়ে যাচ্ছে। এর ফলে কার্বন কি হবে, আশেপাশে যেখানে মানে পজিটিভ জিনিস কোথায় খালি খুঁজে বেড়াবে, রিঅ্যাকশন করার জন্য সে রেডি হয়ে থাকবে। কিন্তু মিথাইল গ্রুপের ক্ষেত্রে কেউ ইলেকট্রন দিচ্ছে না, তার যা নেগেটিভ চার্জ ডেনসিটি সেটাই, এর থেকে অনেক কম নেগেটিভ চার্জ ডেনসিটি। তার মানে কি হবে, এর তো রিঅ্যাকশন করার টেন্ডেন্সি অনেক কম, তাহলে এটা বেশি স্টেবল হবে। তার মানে আগে কি ছিল, কার্বোক্যাটায়ন কখন বেশি স্টেবল হচ্ছিল? পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট থাকলে কার্বোক্যাটায়ন স্টেবল হচ্ছিল না আনস্টেবল হচ্ছিল? অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দেয়, এটা কোন ধরনের ইন্ডাকটিভ ইফেক্ট, পজিটিভ না নেগেটিভ? ম্যাম অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দিলে যদি তাহলে ম্যাম পজিটিভ হয় না? অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দিচ্ছে, অ্যালকাইল গ্রুপ কার্বনের দিকে ইলেকট্রন দিচ্ছে, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপের পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, ঠিক আছে? তো অ্যালকাইল গ্রুপের পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টের ফলে কার্বোক্যাটায়ন গুলো কি হয়েছিল, আনস্টেবল হয়ে গেছিল না? আনস্টেবল হয়েছিল না স্টেবল? কার্বোক্যাটায়ন গুলো এই পজিটিভ নেগেটিভের জায়গায় যখন পজিটিভ ছিল তখন স্টেবল হয়েছিল না আনস্টেবল হয়েছিল? ইলেকট্রন যদি দেয় নাকি নেয়? হ্যাঁ, অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন, ইলেকট্রন দিচ্ছে, পজিটিভ চার্জ কমে যাচ্ছে, কার্বোক্যাটায়ন গুলো স্টেবল হয়ে যাচ্ছে। হ্যাঁ। কিন্তু ঠিক সেম ঘটনাটাই যখন কার্বন আয়নের ক্ষেত্রে করতেছে, তখন নেগেটিভ চার্জ বেড়ে যাওয়ার কারণে এটা আরো বেশি আনস্টেবল হয়ে যাচ্ছে। আনস্টেবল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বেনজাইল কার্বন আয়ন। এই কার্বন আয়ন কি করতেছে, তার উপর যে নেগেটিভ চার্জ আছে সে নেগেটিভ চার্জটা বেনজিন রিং এর দিকে ঠেলে দিচ্ছে। যখন সে বেনজিন রিং এর দিকে ঠেলে দিচ্ছে, তাহলে কি হচ্ছে, নেগেটিভ চার্জ বেনজিন রিং এ ছড়িয়ে পড়ছে। তার মানে সে স্টেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ তার নেগেটিভ চার্জের ডেনসিটি কমে গেছে এবং সে স্টেবল হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটা আমাদের মেসোমারিক ইফেক্ট। কোন ধরনের মেসোমারিক ইফেক্টের কারণে কার্বন আয়ন স্টেবল হচ্ছে? ইলেকট্রন ডোনেটিং না ইলেকট্রন উইথড্রয়িং? পজিটিভ মেসোমারিক ইফেক্ট, রাইট। ইলেকট্রন ডোনেটিং এর মাধ্যমে যেহেতু হচ্ছে, পজিটিভ মেসোমারিক ইফেক্টের কারণে কি হচ্ছে, কার্বন আয়ন গুলো স্টেবল হচ্ছে। তার মানে কার্বন আয়ন গুলো স্টেবল হয় পজিটিভ ইন্ডাকটিভ কার্বন আয়ন গুলো কখন স্টেবল হচ্ছে? পজিটিভ মেসোমারিক ইফেক্ট দিয়ে আর কি নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে। পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হলে কি হইতো, আনস্টেবল হয়ে যেত। আনস্টেবল হয়ে যেত। এখানে যদি অ্যালকাইলের জায়গায় যদি আমি হ্যালাইড গ্রুপ রাখতাম, 3টা হ্যালাইড গ্রুপ, কি হইতো, ইলেকট্রন কার্বনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, নিজের দিকে ইলেকট্রন গুলো টেনে নিত। তখন কি হইতো, এটা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হ্যালাইড গ্রুপের। তখন কি হইতো, কার্বনের নেগেটিভ চার্জ কমে যেত, কার্বন বেশি স্টেবল হয়ে যেত, তাই না? সো নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট এবং পজিটিভ মেসোমারিক ইফেক্টটাকে, এই দুটো ইফেক্ট কি করে, কার্বন আয়ন গুলোকে স্টেবল করে। আর কার্বোক্যাটায়নের ক্ষেত্রে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট এবং নেগেটিভ মেসোমারিক ইফেক্ট কার্বোক্যাটায়ন গুলোকে স্টেবল করে। তো এই পর্যন্তই ছিল আমাদের এই চ্যাপ্টার। আমাদের এগুলো শেষ। নেক্সট ক্লাসে আমরা পড়বো অ্যামিন এবং অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকে শেষ করি তাহলে, অনেকক্ষণ পড়া হলো। ভালো থেকো। নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম। আমি তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম, যে তোমরা কি আগামীকালকে ক্লাস করতে পারবা নাকি সোমবারে ক্লাস করবা? সোমবারে করবা, তাই তো? জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে সোমবারে দেখা হবে। সোমবার আমাদের শেষ হয়ে যাবে, দেন
হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা ম্যাম কিভাবে পাবো ম্যাম? কত ক্লাসের রেকর্ডিংটা নাই আমার। রেকর্ডিং রেকর্ডিং আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, তোমাদের গ্রুপ তৈরি করে। তো ওকে, ম্যাম ঠিক আছে, ভালো হয়। ওকে ঠিক আছে, ঠিক আছে রাখি। আসসালামু আলাইকুম। ওকে।